আর্টসে যারা তোমাদের জন্য আজকের এই ভিডিও লাইভ চেঞ্জিং। কারণ ভাইয়া তোমাদের জীবনের সবচাইতে যে সাবজেক্টটা প্যারা দেয় সেটা হচ্ছে ভূগোল, এবং তোমাদের মধ্যে অনেকেরই ভূগোল দেখলে মাথা গরম হয়ে যায় এবং কিছুই ভালো করে বুঝতে পারো না। তাই তোমাদের জন্য ভাই আমি ভূগোলের প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের উপর ক্লাস দেওয়া শুরু করছি। সেই হিসাবে ভাই আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 2 মহাবিশ্ব এবং পৃথিবী নিয়ে এমন একটা ক্লাস আনছি ভাই, যে ক্লাস করলে তোমার এই চ্যাপ্টার বিন্দু মাত্র কোনো কনফিউশন সমস্যা কিচ্ছু থাকবে না। এবং ভাই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো আসবে তুমি ইজিলি 100% অ্যান্সার করতে পারবা এবং ভাই পরীক্ষায় ফোন নাম্বার উঠাতে পারবা। তুমি তো কি ধরো ভাই তোমার একটা বন্ধু আছে, তোমার বন্ধুর একটা ল্যাস লাগাই দেবে, ঠিক আছে? তাহলে বন্ধু তোমার এদিকে ল্যাস এইদিকে মাথা, এটা তোমার বন্ধু। এরকম দেখতে ভাব কিছু জ্যোতিষ্ক মহাকাশে এরকম চারপাশে বনবন 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 করে ঘুরে বেড়ায়, দেখতে মনে হয় বেটার মাথাও আছে লেজও আছে। তাইলে আজকে আমরা পড়বো হচ্ছে ভূগোলের 2য় অধ্যায়, যার নাম হচ্ছে মহাবিশ্ব আমাদের পৃথিবী। এবং আমি জানি তোমাদের মধ্যে ভাই অনেকেই ভূগোল পড়তে গিয়ে চুল ছেঁড়া পর্যায়ে চলে গেছে। যারা এই পর্যায়ে গেছো তোমাদেরকে বলি ভাই আজকে ভাই আমরা চ্যাপ্টার 2টা এত সহজ ভাবে পড়বো যে তোমার কাছে ভাই ভূগোল সবচেয়ে সহজ হয়ে যাবে। এবং আজকের এই ক্লাস করার পরে যে কোনো পরীক্ষার জন্য তোমার এই চ্যাপ্টার থেকে 95% প্রিপারেশন হয়ে যাবে। ভাই তোমার প্রশ্ন থাকবে ভাই তাহলে বাকি 5%, বাকি 5%-এর জন্য ভাই তুমি হচ্ছে বোর্ড বই পড়তে পারো। আর আমি তোমাদের খুব ভালো করে চিনি ভাই 5%-এ কোনো লাভ নাই, তোমাদের দরকার হচ্ছে খালি পাস করা যায় কেন, ঠিক আছে ভাই? তাহলে এই ক্লাস করলে 95% প্রিপারেশন শেষ এবং তুমি যে কোনো প্রশ্ন 100% পারবা। তাইলে চ্যাপ্টারের নাম হচ্ছে ভাই আমাদের মহাবিশ্ব আমাদের পৃথিবী, ঠিক আছে? এখন এই চ্যাপ্টারটা ভাই 2টা জিনিস দিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে মহাবিশ্ব আর একটা হচ্ছে পৃথিবী। এখন যদি ভাই তুমি কবে পৃথিবী চিনি না, তাইলে আমার কিছু বলার নাই, পৃথিবী তো চিনি। একটা হচ্ছে আমরা পৃথিবী নিয়ে পুরো অধ্যায় আলোচনা করব, আর একটা হচ্ছে মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। এই 2টা জিনিসের আলোচনায় হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে হবে, ঠিক আছে? তাইলে সবার আগে হচ্ছে আমাদের চ্যাপ্টারে যে টপিকটা আছে সেটা হচ্ছে মহাকাশ। এখন মহাকাশ জিনিসটা কি? মহাকাশ বা সিম্পলি বাংলা ভাষায় কইলে মহা যোগ আকাশ, এই 2টা শব্দ মিলে হলো মহাকাশ তৈরি হয়েছে। আকাশ তো আমরা বলছি মাথার উপরে আছে একটা আকাশ, কিন্তু এটা আকাশ না। যদি কেউ ব্যাখ্যা দরকারই নাই, আসল পড়া পড়ে ওইগুলা ব্যাখ্যা অন্য কোনো ভিডিওতে, ওইটা আসলে আকাশ না। আকাশ বলতে ফাঁকা জায়গা, আকাশের মিনিং হচ্ছে ফাঁকা জায়গা। আকাশ মানে কি? ফাঁকা জায়গা। তোমার একদম সহজে বললে মহাকাশ কি? পৃথিবী না। পৃথিবী তো একটা ছোট্ট দেশ, আমরা বাস করি, পৃথিবীর বাইরে কত গ্রহ আছে, মঙ্গল বুধ সবকিছু আছে। এই পুরা জাহানে, শুধু শব্দ হিসেবে আমি জানি, পুরা দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে ওই সব ফাঁকা জায়গাকে বলা হয় হচ্ছে ভাই মহাকাশ। এবার এখানে তুমি তাকাও, আমাদের পৃথিবীর তো কল্পনাই নাই। এই যত দেখতে পাচ্ছ আমাদের মহাবিশ্ব, এইখানে যত ফাঁকা জায়গাগুলো আছে পুরা দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে, স্পেস আছে, ওই ফাঁকা জায়গাকে, ওই ফাঁকা আকাশটাকে বলা হয় হচ্ছে মহাকাশ। বুঝতে পারছো না? তারপরে মহাকাশ কি? আদি মানে শুরু নাই, অন্ত মানে শেষ নাই। তাহলে আদি অন্তহীন, শুরু শেষহীন এমন একটা আকাশ, এর কোনো শুরুও নাই শেষও নাই। তাহলে ভাই এই প্রশ্নটা ক নাম্বারে আসেই? 100%। তোমরা পরে আমার কমেন্টে বলে ভাই 100% থেকে আসে নাই, আগে থেকে বলে 100% না, 90% সম্ভাবনা আছে যে তোমাদের পরীক্ষাটা আসতে পারে। এখন দেখো মহাকাশ বুঝে গেছি যে মহাকাশ হচ্ছে আকাশ, এবং এই আকাশ শুরু নাই শেষও নাই। এরপরে মহাবিশ্ব কি? আচ্ছা, তুমি এক কথায় মানে এক সেন্টেন্সে একটা ক্লসে বলতে গেলে ভাই পুরা পৃথিবীতে যা কিছু আছে, এই যে ভাই যেখানে দাঁড়ায় আছি, তোমার মনে করো ভাই তোমার বাড়ি, তারপর তোমার জেলা, বাংলাদেশ, যা কিছু আছে ভাই, যত কিছু আছে ভাই, এই সব কিছু মিলে হচ্ছে মহাবিশ্ব। এটা আমার ধারণা। এখন বইয়ের মতে কি ভাই, চল আলোচনা করি। দেখো ভাই মহাকাশ পড়ছিলাম যে এইটা ধরো ভাই যা কিছু আছে আমাদের দুনিয়া, দুনিয়া বলতে এমন একটা জায়গাকে বোঝাচ্ছি ভাই যেটা আমরা কল্পনা করতে পারি বা যেটা কল্পনা করার যোগ্য। এখন তাকা ভাই, এই ধরো দুনিয়া, এই দুনিয়ার মধ্যে ভাই যত ফাঁকা জায়গা আছে এই সব আকাশগুলা হচ্ছে মহাকাশ। আর যা কিছু আছে বা দেখো এই ফাঁকা জায়গা ছাড়া যা কিছু আছে এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের মহাবিশ্ব। বুঝতে পারছো? এখন লিখছে দেখো ক্ষুদ্র পোকামাকড়, এই জায়গায় পুরা ভাই দেখো এখানে ক্ষুদ্র পোকামাকড় আছে, মেলা কিছু আছে, তারপর ধূলিকণা, গ্রহ, নক্ষত্র, যা কিছু আছে, তোমার কল্পনায় যা কিছু আছে ভাই সব কিছুকে একবারে নিয়ে হচ্ছে মহাকাশ বলে। এবং মহাকাশের মধ্যে মহাকাশ না, মহাবিশ্ব বলে। এই মহাবিশ্বের মধ্যে মহাকাশও পড়ে, মহাকাশ সহ মহাবিশ্ব। কিন্তু দুটার মধ্যে পার্থক্য আছে। মহাকাশ মানে হচ্ছে ফাঁকা জায়গা, এই ফাঁকা যে বিশাল আকাশটা আছে ওইটা মহাকাশ। আর মহাবিশ্ব মানে হচ্ছে মহাকাশ সহ এই দুনিয়ার মধ্যে, পৃথিবী না কিন্তু, দুনিয়ার মধ্যে জাহানের মধ্যে যা কিছু আছে সবগুলো মিলে কি ওইটা হচ্ছে মহাবিশ্ব। বুঝে গেছো? 100% বুঝছো ভাই? কোনো কনফিউশন না।
এরপরে ভাই চলো, তুমি সবার আগে ভাই কষ্ট করে চিত্রের দিকে তাকে, আই হোপ দেখা যাচ্ছে। এই চিত্রের মধ্যে এইটা ধরো আমাদের পুরা দুনিয়া, এর কোনো এক কোনায় ভাই তোমার বাড়ি তুমি টুক করে বসে আছো, ঠিক আছে ভাই, এসে ভিডিও দেখতেছো, খুঁজলে পাবো না। এইটা হচ্ছে আমাদের পুরা দুনিয়া, ঠিক আছে। এই দুনিয়ার মধ্যে ভাই এই দেখো কত কিছু আছে, গ্রহ নক্ষত্র, তারপরে মেলা কিছু মিলে দুনিয়াটা হয়েছে, মহাবিশ্বটা হয়েছে, বুঝতে পারছো ভাই। এই টোটাল মহাবিশ্বের মধ্যে এমন এমন কিছু জায়গা আছে যেখানে ভাই মেলাগুলা গ্রহ, মেলাগুলা নক্ষত্র, মেলাগুলা কিছু ভাই একসাথে হয়ে একটা সমাবেশে তৈরি করছে। তুমি এখানে দেখো ভাই এই পুরো মহাবিশ্বের মধ্যে কত কিছু আছে ভাই, দেখো এত কিছুর মধ্যে এই যে একটা জায়গা দেখছো, এইখানে ভাই অনেক কিছু মিলে একটা সমাবেশ তৈরি করছে আর জায়গা তৈরি করছে। এই জায়গাকে বা এই সবকিছু এত কিছুর সমাবেশকে বলা হয় হচ্ছে বা আমাদের গ্যালাক্সি। সহজে বললে কি, গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, বাষ্পকুণ্ডের বিশাল সমাবেশ, মানে যা কিছু আছে এরকম বিশাল বিশাল সমাবেশকে বলা হয় হচ্ছে বা আমাদের গ্যালাক্সি। এবং পুরো দুনিয়ায়, এই পুরো মহাবিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এরকম গ্যালাক্সি আছে। এবং আমরা যে গ্যালাক্সিতে বাস করি ভাই, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, বা যেটাকে আমরা বাংলায় বলি ছায়াপথ। বুঝতে পারছো? তাহলে মহাকাশ কি? মহাকাশ হচ্ছে বিশাল একটা আকাশ যার কোনো শুরু নাই শেষ নাই, এবং যেটা হচ্ছে ফাঁকা জায়গা। আর মহাবিশ্ব কি? যত কিছু আছে এই মহাকাশে সব কিছু মিলে হচ্ছে আমাদের মহাবিশ্ব। আর গ্যালাক্সি কি বুঝছে? গ্যালাক্সি হচ্ছে মহাবিশ্বের মধ্যে থাপ থপ ধরে যে জায়গাগুলো আছে ভাই, যেখানে অনেকগুলা জিনিস মিলে এক একটা করে গ্রুপ তৈরি করছে, ওইটা হচ্ছে একটা গ্যালাক্সি। ইংলিশে বলি, ইংলিশও গ্যালাক্সি, ইংলিশে তো গ্যালাক্সি। বাংলা চলো, ধূমকেতু। ধূমকেতুর আগে হচ্ছে আমরা নক্ষত্র পড়বো, যেটাকে ইংলিশে আমরা স্টার বলে থাকি, স্টার বা নক্ষত্র। সিম্পল জিনিস। জ্যোতিষ্ক বুঝছি আগে, দেখো ভাই জ্যোতিষ্ক মানে কি? এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিসকে, এইখানে যা কিছু আমরা দেখতে পাচ্ছি বা আকাশের উপরে মহাকাশে, এগুলাকে হচ্ছে বা আমরা জ্যোতিষ্ক বলবো, ঠিক আছে। সূর্য একটা জ্যোতিষ্ক, এবং ওই জ্যোতিষ্কর নাম হচ্ছে সূর্য। চাঁদ কি? চাঁদ একটা জ্যোতিষ্ক, ওই জ্যোতিষ্কর নাম কি? চাঁদ। বুঝতে পারছো ভাই? এখন খেয়াল করো, ঠিক আছে। তুমি একটা মানুষ এবং তোমার নাম কি? হিরো। সরি, তাইলে ভাই আমরা জ্যোতিষ্ক বুঝছি। আমরা জানি যে ভাই মহাবিশ্বের এখন প্রত্যেকটা জিনিসে হচ্ছে এক একটা জ্যোতিষ্ক, ঠিক আছে ভাই। এখন এখন এই পুরা মহাবিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতিষ্ক আছে। এখন এই লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতিষ্কের মধ্যে কি কইছি ভাই? এই লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতিষ্কের মধ্যে যেই সকল জ্যোতিষ্ক নিজস্ব আলো আছে, কি কইছি ভাই? এই লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতিষ্কের মধ্যে যেগুলা নিজস্ব আলো আছে, মানে নিজের আলোয় নিজে চলে, কারো কাছ থেকে ধার মান নেয় না, তুই তোর মতো আমার তা আছে আমি বুঝবো। বুঝতে পারছো ভাই? এগুলাকে বলা হয় হচ্ছে আমাদের নক্ষত্র। যেরকম সূর্য, আমরা জানি যে সূর্যের ভাইয়া নিজের আলো আছে, এর জন্য সূর্যকে আমরা একটা নক্ষত্র বলবো, কারণ সূর্যের আলোয় ভাই আমি তুমি বেঁচে আছে। কিন্তু চাঁদ একটা নক্ষত্র না, কারণ চাঁদের কোনো আলো নাই। চাঁদ কি করে ভাই? চাঁদ হচ্ছে সূর্য থেকে আলো চুরি করে পরে আমাদের একটু একটু দেখায় যে দেখ আমার আলো আছে, কিন্তু আসলে আলো নাই। তাহলে ভাই যে সকল জ্যোতিষ্ক নিজস্ব আলো আছে, ওইটাই হচ্ছে আমাদের নক্ষত্র। বুঝে গেছো? তাইলে ভাই এরপরে পর্ব হচ্ছে আমাদের ধূমকেতু, ঠিক আছে। ধূমকেতু কি? ধরো ভাই তোমার একটা বন্ধু আছে, তোমার বন্ধুর মাথার, তোমার বন্ধুর একটা ল্যাস লাগাই দেবে, ঠিক আছে। তাহলে বন্ধু তোমার এদিকে ল্যাস এইদিকে মাথা, এটা তোমার বন্ধু। এরকম দেখতে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। এরকম দেখতে কিছু জ্যোতিষ্ক মহাকাশে এরকম চারপাশে বনবন 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 করে ঘুরে বেড়ায়, ঠিক আছে। যেরকম মনে করবে দেখো এই যে এখানে দেখতে মনে হয় ব্যাটার মাথাও আছে, আবার কি আছে ভাই? লেজও আছে। তুমি যে এখানে থাকো, যে দেখতে মাথাও আছে, আবার পিছনে কি আছে ভাই? একটা লেজও আছে। এইগুলা দুইটা জিনিসে তৈরি হয়। কত কি ভাই তোমাদের মনে আছে? কি কি ভাই? এটা দেখবো ইনশাল্লাহ। একটা হচ্ছে বরফ, আরেকটা কি? আরেকটা হচ্ছে ধুলা। বা কি কয় মহাকাশে বরফ, এগুলা ব্যাকসন করার সময় নেই, ঠিক আছে, পরে কোনো ক্লাসে। আসলে এগুলা হলো বরফ আর কি ধুলা, এগুলা আস্তে 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 জড়ো হয়ে একসাথে থাকে। হ্যাঁ, তখন কি হয়? যখন ওরা সূর্যের কাছে আসে, আসবে সূর্যের কাছে আসার পরে এই ধুলাগুলা পিছনে চলে যায় এবং এই বরফগুলা সামনে চলে আসে, আলাদা হয়ে যাবে গুলে গুলে ভাই বরফগুলা যায় সামনের দিকে এবং ধুলাগুলা পিছনের দিকে যায়। এই যে লেজটা ধুলা, সামনেরটা বরফ, এর জন্য দেখে মনে হয় মাথাও আছে এবং লেজও আছে। এগুলা কিন্তু ভাই কোনোদিনও ভুল করে পৃথিবীতে ঢুকে না, পৃথিবীর বাইরে থেকেই ভাই পৃথিবীর কক্ষপথের সামনে দিয়ে আপনি বনবন 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 করে ঘুরে বেড়ায়, সামনে আসার কখনো সাহস পায় না। বুঝতে পারছো না? তাহলে ধূমকেতুকে আমরা বুঝছি যে একটা লেজ যুক্ত জ্যোতিষ্ক। বুঝতে পারছো? এবং মেলা মেলা মেলাগুলা
কি আছে ভাই, মেলাগুলা কি আছে, মেলাগুলা ধূমকেতু আছে। ওর মধ্যে আছে ধূমকেতুর ইংলিশ জানো ভাই, কারণ ইংলিশ জানাটা মনে হয় ভাব নেবে, তুমি পরীক্ষার খাতায় ভাব দিবা ভাই, তুমি সবাই বাংলা লিখবা, বাংলা করে লিখে দিবে এখানে কমেন্টস, তাহলে স্যার মনে করবে হ্যাঁ ছেলে যেহেতু ইংলিশ পারে তার মানে স্টুডেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরুন। আসো তাহলে ভাই ধূমকেতুর মধ্যে কমেন্টস এর মধ্যে ইংলিশগুলো আমি তোমাকে ধরবো কিন্তু ভাই, কমেন্টস এর মধ্যে একটা কমেট আছে, একটা ধূমকেতু আছে যেটা সবচেয়ে বেশি ফেমাস, ওইটা হচ্ছে হ্যালির ধূমকেতু। কার ধূমকেতু ভাই? হ্যালির ধূমকেতু। হ্যালি নামে একটা ব্যাটা আছে, ওই ব্যাটা সারা দিন এমনি জোরে এইখানে খুঁজে এমনি খুঁজে, খুঁজতে খুঁজতে একদিন পাইছে, একটা জিনিস পাইছে কি, যে ওইটাকে বলা হচ্ছে, ওর নাম দিছে, ওর নাম অনুসারে নাম দিয়ে দিছে হ্যালির ধূমকেতু। এটা খুঁজে পাইছিল দেখে ওর নামে দিছে। এবং ওই যে পাওয়া যে ধূমকেতুটা আছে ওইটা ৭৬ বছর পর পর, কয় বছর ৭৬ বছর পর পর পৃথিবী থেকে দেখতে পাওয়া যায়, পৃথিবীতে আসে না, পৃথিবী থেকে আমরা তাকাইলে দেখতে পাওয়া যায়। বুঝতে পারছো ভাই? 100% বুঝছোই, না বুঝলে আমার কি, আমি বুঝাইছি, না বুঝলে নেবে, ঠিক আছে। এরপরে দেখো এর নক্ষত্র বুঝছি ভাই, হ্যাঁ তাহলে গ্যালাক্সির ইংলিশ গ্যালাক্সি, ধূমকেতুর ইংলিশ কমেটস, নক্ষত্রের ইংলিশ স্টারস, উল্কার ইংলিশ হলো ম্যাটিওরস। বুঝতে পারছো নাকি? ম্যাটিওরস। আচ্ছা ভাই উল্কাও কিন্তু একই রকম, কিন্তু এটা লেজও নাই মাথাও নাই, এটার মাথা ছিল লেজ ছিল এরকমই। কিন্তু এখন উল্কা কি কইছে? মহাশূন্যে ভাসমান, মহাশূন্য মানে কি? মহাকাশ, মহাকাশে ভাসমান জড়পিণ্ড যা পৃথিবীর অভিকর্ষ বলে বায়ুমণ্ডলে এসে জ্বলে ওঠে। এত কথা বাদ বাংলায় কইবা। দেখো কি হয়েছে, হ্যাঁ মহাকাশের যে আমাদের পৃথিবীর পাশের এই মহাকাশে এই যে মেলা, এগুলা ভাই কি জানো, এগুলা হচ্ছে একটা পাথর, পাথর না পাথরের কি জন্য কয় পাথরই, ঠিক আছে ভাই, বিভিন্ন পাথর, আস্তাগফিরুল্লাহ, ওকে ঠিক আছে ভাই, মহাকাশে বিভিন্ন পাথরের তৈরি কিছু পদার্থ আছে যেগুলা ভাই একসাথে হয়ে 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 এরকম একটা চেহারা তৈরি করে। এই উল্কাটা হচ্ছে একটা পাথর, একটা পাথর না, অনেকগুলা ছোট ছোট পাথর মিলে মিলে ভাই এরকম চেহারা তৈরি করে, ঠিক আছে। এখানে লেখা আছে মহাশূন্যে ভাসমান জড়পিণ্ড, এটা কিন্তু একটা জড় ভাই, কোনো জীব টিপ না, তো জীব তো ভাই মানুষই আছে, ঠিক আছে, আরো মেলা জীব আছে। জড়পিণ্ড ভাই ঠিক আছে, জড়পিণ্ড যেগুলা হচ্ছে ভাই পৃথিবীর চারপাশে ঘুরে না, চারপাশে বা পৃথিবীর আশপাশ দিয়ে ঘুরে হচ্ছে ধূমকেতু। এই বেটার সাহস বেশি, এই বেটা মনে ভয় পেরে সাকলন্ড কি করছে, কয় তারা ধূমকেতু, তুই চারপাশে ঘুরবে আমি ভিতরে যাব, আমার বুকে পাঠা আছে, ঠিক আছে ভাই। ও কি করছে, ও পৃথিবীর ভিতরে ঢুকে যায়, হ্যাঁ ও বাইরে দিয়ে ঘুরে না, ও দিস ইজ দ্য রিঅ্যাকশন আই ওয়ান্টেড, ঠিক আছে, যে ও পৃথিবীর ভিতরে ঢুকে যায়, ঢুকে কয় হাই বাংলাদেশ, ঠিক আছে, মাঝে মাঝে দেখা হলে আমার সালাম দিও, ঠিক আছে, তোমরা সালাম দেবা, যদি দেখা হয় যে আসসালামু আলাইকুম সাব্বির ভাই সালাম দিছে তুমি, ঠিক আছে। ধূমকেতু উল্কা ভাই পৃথিবীর ভিতরে এমনি ঢুকে যায়, মাঝে মাঝে খেয়াল করবা, তোমার কাছে মনে হয় আকাশের দিকে তাকাইলে যে তারা খসে পড়তেছে, রাত্রিবেলা বা ভোরের আকাশ, ওইগুলা তারা না, ওগুলা হচ্ছে উল্কা বা ম্যাট্রিওর্স। বুঝতে পারছো না? আচ্ছা এটা আসলে হ্যাঁ প্রায় দিনে হয় না ভাই, হ্যাঁ। আচ্ছা তাহলে কি হয়েছে, মহাশূন্যে ভাসমান জড়পিণ্ড যা পৃথিবীর অভিকর্ষ বল, অভিকর্ষ বল মানে বুঝছো যেটা বাইরে থেকে টানে, বুঝতে পারছো, অভিকর্ষ বলে বায়ুমণ্ডলে, মানে পৃথিবীর আকাশে যে বায়ুমণ্ডলটা আছে ওই বায়ুমণ্ডলে এসে জ্বলে ওঠে, যাকে আমরা বলি তারাখস। বুঝে গেছো ভাই? 100% বুঝছই গ্যারান্টি। এবং এইগুলা ভাই ক নাম্বারে আসে, খ নাম্বারে আসে, এবং তোমার আর কি বুঝে গেছো। চলো এরপরে স্লাইডে যাই, মজা লাগতেছে বাস্কেট হালকা বলো, বুঝছো না? বায়ুমণ্ডলে ভাই ঢুকে পড়ে, উল্কা হলে বায়ুমণ্ডলের ভিতরে আসে, অবিকর্ষ বলের কারণে পৃথিবীর ভিতরের দিকে চলে আসে, বুঝতে পারছো, টানে পৃথিবী টানে না, টানলে ভিতরের দিকে আসে, বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। তার জলে এনমি, জলে মানে ওতে এনমি চকচক, এটা বরফ না তো ভাই, এটা উল্কা, এটা এনমি চকচক করে, এনমি চলা জিনিস, ঠিক আছে ভাই। আচ্ছা এরপরে চলো, সূর্য চেনো ভাই তোমরা কেউ? সূর্যকে চেনো? সূর্য তো মনে চেনো, দেখো না মনে আছে, তোমাদের বাড়ি ওদিকে ওঠে নাকি? সূর্য উঠে বা তোমাদের বাড়ি ওদিক? ওঠে না, না আমি দেখছিলাম একদিন উঠছিল, দেখছিলাম ছোটকালে একদিন সূর্য উঠছে আকাশে, আর কোনোদিন তো দেখিনি। এরপরে ভাই আমরা যেটা পড়বো সেটা হয়তো তুমি জীবনও দেখো নাই, তুমি তো ভাই দেখবা কেমন, এটা দেখার জিনিস। আমরা বলবো সূর্য দেখছো কোনোদিন ভাই? হঠাৎ হঠাৎ আকাশে উঠে, ভাই ছোটকালে একবার দেখছিলাম। সূর্য কি যে প্রতিদিন তোমার মাথার উপরে থাকে ওইটাই সূর্য। এখন ভাই আমরা সূর্য সম্পর্কে সবাই একটু একটু জানি, এখন চলো পড়ি সূর্য কি। ভাই সূর্য কি? সূর্য হচ্ছে মাঝারি আকারে, হ্যাঁ সূর্য কিন্তু বিশাল বড় জানি আমরা, কিন্তু বড় বড় নক্ষত্রের তুলনায় কি কইছে ভাই, সূর্য একটা নক্ষত্র। ভাই কি সূর্য আকাশে দেখছো? মাশাআল্লাহ। কয় নাম্বার দেবা? 10-এ? মাশাআল্লাহ, দ্যাটস মাই গড। দেখো ভাই তাইলে সূর্য ভাই একটা নক্ষত্র, আর আমরা কেবলই পড়ছি যেই সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে ওইটাই হচ্ছে
নক্ষত্র, ঠিক আছে ভাই? তাহলে নক্ষত্র মানে সূর্যের নিজস্ব আলো আছে এবং এটা একটা মাঝারি আকারের নক্ষত্র। বলে কি ভাই, মানে বাকি যে তারাগুলো আছে না ভাই, বাকি যে নক্ষত্রগুলো আছে না, ওইগুলো এর তুলনায় শয়ে শয়ে লাখে লাখে বড় গুণ। এটা ওই তুলনায় একটা মাঝারি নক্ষত্র। আমরা মনে করি পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, তাহলে সূর্য বলে একটা মাঝারি নক্ষত্র। তাহলে আমরা কি তুচ্ছ ভাবো ভাই? আমরা যে অহংকার করি কিভাবে করি, আমাদের একটু ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে কত তুচ্ছ করে ছোট করে বানাইছে, শুধু জ্ঞানটা দিছে যেটা সবার থেকে আমাদেরকে আলাদা করে, তারপরে আমরা অহংকার করি। আমরা কত ছোট ভাই, ভাবে কল্পনা করো। ঠিক আছে, অহংকার করো, চলো ভাই, ঠিক আছে। আচ্ছা, কি কইছে প্রকৃতি কেমন, এটা হচ্ছে একটা মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র, বুঝে গেছি। এরপরে কি কইছে ব্যাস, ব্যাস মানে বুঝো, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। ব্যাস মানে হচ্ছে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে চলে যায় অর্ধেক, যেটা কেন্দ্র দিয়ে চলে যায়। বৃত্তের ব্যাস কত ভাই? বৃত্তের ব্যাস হচ্ছে 13,84,000 কিলোমিটার। তুমি যদি ভাই, বৃত্ত তো গোল হয়, যদি ভাই তুমি এইখান থেকে এই এপার ওপার মাপো ভাই, ব্যাস এইটাও হবে 13,14,000 কত ভাই 84,000 কিলোমিটার। আবার এইখান থেকেও যদি ব্যাসটা মাপো, এই পার এই পার এই পার এই পার এই পার, এই দুই পারের এই পারের হচ্ছে ভাই, মনে করো যে এই ব্যাসটা হবে এটা কত 13,84,000 কিলোমিটার। বুঝতে পারছো? তার মানে বৃত্তের ব্যাস, এগুলো এমসিকিউ তে আসে, তুমি সিকিউ তে লিখবা যেন বেশি নাম্বার পাও, ঠিক আছে। তাহলে কি বৃত্তের হচ্ছে ভাই ব্যাস কত 13,84,000 কিলো, বুঝতে পারছো না? আচ্ছা ভাই, ভর কি? ভর ভাই এখন দেখো, আমি তোমারে খালি কইতে পারি যে হ্যাঁ সূর্যের ভর হচ্ছে 1.99 ইন্টু 10⁻13, এটা তোমরা মুখস্থ করে নেবে। আমি খুব ভালো করে জানি, আমার মতো, আমি কালকে পড়ার আগে দেখে আসছি ভাই, আমার মতো তোমরাও ভাই ভর জিনিসটাই বুঝো না। সত্যি কথা না, সত্যি কথা কমেন্ট করবা মারবা নাকি ভাই, আমরা তো ভরই বুঝি না, ভর কিসের কয় আমি একটু মনে করি দাঁড়া ভাই। আচ্ছা, ভর কিন্তু ওজন না। আমি ভাই কালকে রিসার্চ করছি এগুলো, ঠিক আছে। দেখো ভাই, তাহলে ভর মানে ওজন না। তোমার সিম্পল জিনিস দেখাই, দেখো 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 ভাই, ধরো একটা ফুটবল আছে, ঠিক আছে ভাই। আচ্ছা, এই ফুটবলে যেই পরিমাণ পানি আটবে, ওজন না। দেখো ভাই, এই ফুটবলে তাকাও, এই ফুটবলে যেই পরিমাণ পানি আটবে, পরিমাণ, কি কইছি ভাই? পরিমাণ আটবে, ওজন না, মোট ওজন না। এই যে ফুটবলে যেই পরিমাণ পানি আটবে, ওই পরিমাণটা হচ্ছে এই ফুটবলের ভর। কারণ ওজন ভাইয়া জায়গা বুঝে বাড়ে, তুমি স্পেসে নিয়ে যাও, পানির তলে ঢুকলে বা তোমার ওজন কমে যায় না, কমে যায় না, বেড়ে যায়, সরি বেড়ে যায় ভাই। একই রকম স্পেসে গেলে এইখানে ধরো একটা বলের ওজন 5 কেজি, ওইখানে গেলে আরো মেলা কমে যাবে। ওজন না, ভর কি ভাই? ধরো একটা গ্লাসে তুমি পানি দিচ্ছ, ওই গ্লাসে কতটুকু পানি আছে, ওইটাই হচ্ছে ওই গ্লাসের ভর। বুঝতে পারছো ভাই? ওজন ভর না, পরিমাণটাই কি ভর, বুঝে গেছে ভাই? ঠিক আছে ভাই, কারণ তুমি দেখতে পাচ্ছ, ধরো ভাই এইখানে দেখতে পাওয়া যাচ্ছে এতটুকু পানি আছে, ওজন বলা যাবে না, কারণ ভাই ওজন এইখানেও আছে, আর ওজন স্পেসে গেলে কমে যায়, এখানে গেলে বেড়ে যায়, এখানে বাড়ে এখানে কমে। ওজন বলবো না, আমরা পরিমাণ বলবো। প্রত্যেকটা পরিমাণ করার একটা সিস্টেম থাকে, পানি মাপারও কোনো একটা সিস্টেম আছে। কিছু বুঝছো ভাই? বুঝো নাই? আরো উদাহরণ দেওয়া যায়, ধরো কাপড় আছে, ধরো বিস্কুট আছে, কয়টা বিস্কুট আছে, ওইরকম সিস্টেম করে সবকিছু পরিমাপ করা যায়, ওজন না। সায়েন্সের হলে পারতাম, এই আর্টস হলে এতটুকু, ঠিক আছে, এইটুকু পর্যন্ত বুঝছি, বুঝছো? তাইলে সূর্যের ভর কত ভাই? তাহলে সূর্যের ভর হচ্ছে 1.99 ইন্টু 10⁻30 কিলোমিটার, 1.99 ইন্টু 10⁻30 কিলোগ্রাম। এখন যদি কয়টা মানে কি পারবো না, দুঃখিত, ঠিক আছে। আচ্ছা, এরপর তাপমাত্রা কত ভাই? সূর্যের তাপমাত্রা উপরিভাগের তাপমাত্রা, মানে সূর্যের, দিস ইজ দ্য রিয়াকশন আই ওয়ান্টেড, দেখো সূর্যের একদম উপরিভাগের তাপমাত্রা, মানে একদম উপরের তাপমাত্রা হচ্ছে কত, প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ 40 ডিগ্রি, এই গরমে মনে যায় ভাই, ভাই বাঁচার সম্ভাবনা নাই, ওই জায়গা যাও। তা তোমার কল্পনা কল্পনা করবে, আমি তোমার উঠাইছি, উঠানোর পরে আমরা একটা স্পেসশিপে চলে গেছি মহাকাশে, যাওয়ার পর সূর্যের কাছে টুকুস করে ফেলে দিছি, কি মজা লাগবে ভাই, দেখো কুল কুল লাগবে, ছাই হয়ে যাবে, বুঝতে পারছো ভাই? তাহলে কি সূর্যের একদম উপরিভাগের তাপমাত্রা হচ্ছে প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস, কল্পনা করতে পারো? এটাই, ঠিক আছে ভাই। তাহলে বলো তো সূর্যের ভর কত, ভর কত, ভর কত ভাই? 1.99 ইন্টু, এরপরে হচ্ছে 10⁻30 কিলোগ্রাম, বুঝতে পারছো? আচ্ছা, তাপমাত্রা কত ভাই? তাপমাত্রা হচ্ছে প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস উপরিভাগের। এরপরে দেখো গুরুত্ব, গুরুত্ব মানে বুঝো,
গুরুত্ব মানে ইম্পর্টেন্স। সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস হচ্ছে কি? সূর্য। এটা আমরা বুঝি। বা আমাদের যে সৌরজগৎটা আছে এইটার মেন উস্তাদটা হচ্ছে আমাদের সূর্য। এখান থেকে পৃথিবীতে আলো আসে, পৃথিবীতে কৃষিকাজ হয়, মানুষ বেঁচে আছে, সব চাঁদে আলো যায়, সব কিছুর উৎসই কে? সূর্য। এটা আমরা বুঝি, অবশ্যই বুঝি। তাইলে গুরুত্ব কি? সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের তাপ আলোর মূল উৎস হচ্ছে সূর্য। বুঝে গেছে বা? 100% বা আমরা যে সৌরজগতে আছি, সৌরজগৎ মানে কি? আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, এটার নাম কি বলতো? আমাদের গ্যালাক্সির নাম কি আমরা পড়ছিলাম? কি জানো? মিল্কি ওয়ে গ্যালাক্সি বা ছায়াপথ, ঠিক আছে বা? আচ্ছা, ধরো এইটা হচ্ছে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আছে, এইটার মেন উৎস কি? উৎস হচ্ছে সূর্য, যার তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস এবং যার ভর হচ্ছে 1.99 ইন্টু 7⁻³ আচ্ছা 10⁻30, ঠিক আছে ভাই? এটা হচ্ছে সূর্যের ভর, বুঝতে পারছো ভাই? এবং সূর্যের ব্যাস কত? 13,84,000 বর্গ কিলোমিটার, বুঝতে পারছো ভাই? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সূর্য। এর চারপাশে মেলাগুলা কি আছে? এরকম আরো কিছু কক্ষপথ আছে, আমি আঁকাচ্ছি না, দুঃখিত, আমরা পেন্টন, ঠিক আছে ভাই? এখানে মেলাগুলা গ্রহ আছে, মেলাগুলা নক্ষত্র আছে, পুরো সৌরজগৎটা নিয়ে আমরা এখন পড়াশোনা করবো, বুঝতে পারছো ভাই? আচ্ছা দেখো, তাইলে এই সূর্যের আশেপাশে বা কি চিত্র আঁকা হয়েছে, মাশাআল্লাহ, পুরো লেখা কেঁপে উঠছে। চিত্র দেখছো তুমি? চিত্র দিকে তাকাও। আমি বেতন শিখতে চাও, আমি কোর্স লঞ্চ করবো যে কিভাবে একদিনে চিত্রকার হইতে পারো। যদি তোমরা কোর্সটা চাও ভাই, তোমাদের জন্য ফ্রি, কিনতে পারো, ঠিক আছে? খেয়াল করো, দেখি কইছি যে এখন আমরা সৌরজগতে ভাই দেখো কইছিলাম এটা সূর্য, এর আশেপাশে অনেকগুলা গ্রহ আছে, নক্ষত্র আছে, মেলা কিছু আছে। এর মধ্যে চলো পড়া শুরু করি। সবার আগে যে গ্রহটা আছে, মানে সূর্যের একদম যে কাছের গ্রহটা আছে, ঠিক আছে? সূর্যের একদম নিকটতম বা সবচাইতে যে কাছের গ্রহটা আছে ওইটাকে নাম দেওয়া হয়েছে হলো বুধ, এবং ইংলিশে কি কয় বলে গেছি, ঠিক আছে? ভেনাস মেবি। দেখো ভাই, তাহলে বুধ হচ্ছে এই যে এরকম দেখতে, ক্ষুদ্রতম, মানে বুধ সবচাইতে ছোট, ঠিক আছে? বা বুধ হচ্ছে সবচাইতে ছোট গ্রহ এবং সূর্যের সবচাইতে কাছের গ্রহ। তাহলে বুধ হচ্ছে পৃথিবীর তোটা সবচাইতে ছোট গ্রহ এবং সূর্যেরও সবচাইতে নিকটতম গ্রহ, বুঝতে পারছি? এবং এর কোনো বায়ুমণ্ডল নাই। বায়ুমণ্ডল বলতে কি? পৃথিবীতে ঢুকলে বা তুমি অক্সিজেন পাবা, তারপরে হচ্ছে মেলা বায়ুমণ্ডল পাবা, ওই বায়ুমণ্ডল হচ্ছে আমাদের বুধ গ্রহে নাই। এবং ভাইয়া কি? উপগ্রহ নাই। উপগ্রহ মানে বুঝি, উপগ্রহ বুঝো না? গ্রহ উপগ্রহ বুঝাইছি, আস্তাগফিরুল্লাহ। বা দেখো, আচ্ছা, গ্রহ কি আর হচ্ছে উপগ্রহ কি? একদমই সহজ, তোমার সিম্পলি বুঝাই। দাদা, আমি হচ্ছে সূর্য, ঠিক আছে ম্যাম? ঠিক আছে, সূর্য আমার চারপাশে, আমারে কেন্দ্র করে, আমারে ফোকাস করে, আমার চারপাশে যে সকল জ্যোতিষ্ক গুলা এইভাবে ঘুরে, কি কইছি বা? আমি সূর্য, আমার কেন্দ্র করে, আমার দিকে ফোকাস করে, আমাকে কেন্দ্র করে চারপাশে যারা ঘুরে ওরা হচ্ছে গ্রহ, বুঝতে পারছো না? ঠিক আছে? আবার গ্রহ ভাই দেখো, ঠিক আছে? এখন আমার ভাই আমারও কিছু, এখন দেখো গ্রহ, ঠিক আছে ভাই? গ্রহ চারপাশে ঘুরতেছে, হ্যাঁ। এখন ভাই খেয়াল করো, গ্রহ চারপাশে ঘুরতেছে, এখন গ্রহ আমাকে কেন্দ্র করে ঘুরে, এই গ্রহকে কেন্দ্র করে আরেক উলারা ঘুরে, গ্রহ আমার চারপাশে ঘুরে, এবার এই গ্রহকে কেন্দ্র করে আরেকটা জিনিসও ঘুরে। আমি ঘুরি না, দুঃখিত, আমি তো জায়গা দাঁড়াতে দেখো ভাই। তাহলে এটা কি হয়েছে? উপগ্রহের সাবাস। তাহলে কি হয়েছে? আমাকে কেন্দ্র করে গ্রহ করে এবং গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ করে, ঠিক আছে? বা তার মানে পৃথিবীকে কেন্দ্র করে যে জ্যোতিষ্ক ঘুরতে থাকে, ঘূর্ণায়মান অবস্থায় আছে, সেটা হচ্ছে গ্রহ, এবং গ্রহকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক ঘূর্ণায়মান অবস্থায় আছে ওইটা হচ্ছে উপগ্রহ। তাহলে গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে, আর উপগ্রহ হচ্ছে গ্রহকে কেন্দ্র করে ঘুরে। বুঝতে পারছো? 100% বুঝছো? বুঝছো না ভাই তোমরা? না বুঝলে তো দেখো খাইরুন। হ্যাঁ, বুঝতে পারছো ভাই? 100%। তাহলে সূর্যের কোন গ্রহ নাই, সরি, বুধের কোন গ্রহ নাই, তার মানে বুধকে কেন্দ্র করে কেউ ঘোরাঘুরি করে না। আহারে কত কষ্ট, বুঝতে পারছো না? বুধকে কেন্দ্র করে কেউ ঘোরাঘুরি করে না, ওরে কেউ লাইন দেয় না, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, তাইলে এবার দেখো ভাই, সূর্যকে কইছে গ্রহ কার কারে নিয়ে ঘুরে? গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে, বা পৃথিবীও সূর্যকে কেন্দ্র করে ঘুরে, বুধও সূর্যকে কেন্দ্র করে ঘুরে, প্রত্যেকটা গ্রহই সূর্যকে কেন্দ্র করে ঘুরে, বুঝতে পারছো না? আচ্ছা, এখন এই আমাদের পৃথিবীর সূর্যকে একবার ঘুরে আসতে, এই সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় নেয় হচ্ছে 365 দিন। পুরোপুরি না, আমরা সামনে পড়বো। এর জন্য আমরা বলি হচ্ছে 365 দিনে 1 বছর। তার মানে সূর্যের
এক পাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন, বুধের লাগে না। ধরো তোমার একটা এলিয়েন বন্ধু আছে, ঠিক আছে, বা মাঝে মাঝে কথা হয়, জাদু দেখছো না, যে কই মিল গয়া মুভি দেখছো, ওরকম তোমার একটা এলিয়েন বন্ধু আছে, বুধ গ্রহে থাকে, হ্যাঁ ভাই, তুমি থাকো ওলা মানুষ, তুমি থাকো কই ভাই পৃথিবীতে, ঠিক আছে। তুমি তোমার বন্ধুরা ফোন দিছো, বন্ধু হ্যাপি ক্রিসমাস বা হ্যাপি নিউ ইয়ার, বন্ধু কয় ধুর বেটা আমার তো 3টা হয়ে গেছে। কেমনে? তুমি কেমনে 4টা হয়ে গেছে কেমনে? ও কয় তুই তো 365 দিন পর পর হ্যাপি নিউ ইয়ার পালন করিস, আমাদের তো 88 দিন পর পরই হ্যাপি নিউ ইয়ার। কয় কেন? কয় তোরা তো উলা, কারণ তোদের ঘুরতে লাগে হলো সূর্যের চারপাশে 365 দিন, আমার তো 88 দিনে ঘোরা হয়ে যায়। আমার স্পিড বেশি, আমার স্পিড সূর্যকে প্রদক্ষিণ করার গতি আমার বেশি, আমি 88 দিনে পুরা সূর্য ঘুরে ফেলি। তার মানে আমাদের একবারের জায়গায় ওদের 5বার হয়ে যায় হলো হ্যাপি নিউ ইয়ার, বুঝতে পারছো ভাই? 100%। তাহলে সূর্য না, বুধ হচ্ছে সূর্যের সবচাইতে কাছের গ্রহ এবং সবচাইতে ছোট গ্রহ, এবং সূর্যের কোনো বায়ুমণ্ডল, বুধের কোনো বায়ুমণ্ডল নাই, এবং এইটারও কোনো উপগ্রহ নাই, এবং সূর্যকে প্রদক্ষিণ করতে, সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে হচ্ছে মাত্র 88 দিন। 100% বুঝছো? কোনো সমস্যা আছে ভাই? কয়দিন লাগে? তারপরে কোনো কি নাই? বায়ুমণ্ডল। হ্যাঁ, তাহলে যদি এটা এমনি প্রশ্ন আছে, পারবো না ভাই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এইবার ভাই আমরা কি বুঝছি? আমরা হচ্ছে বুধ গ্রহ নিয়ে পারফেক্টলি বুঝে গেছি যে বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ এবং 88 দিনে 1 বছর হয়ে যায়। এরপরে ভাই কি গ্রহ আছে? এরপরে আছে হচ্ছে আমাদের শুক্র। যতগুলা গ্রহ ভাই আমার চারপাশে ঘুরে, ঠিক আছে ভাই, যতগুলা গ্রহ আমার চারপাশে সারাদিন বনবন বনবন করে, ওর মধ্যে সবচাইতে উজ্জ্বল, মানে সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে উজ্জ্বলতম, সবচেয়ে চিকচিক চিকচিক করে, বুঝতে পারছো না? সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে আমার শুক্র। ওকে আমি বেশি ভালোবাসি কারণ ফসল সুন্দর না, হ্যাঁ, কালা, বুঝতে পারছো? ঠিক আছে, তাইলে শুক্র কি? শুক্র তো সবচাইতে উজ্জ্বলতম, সবচাইতে উজ্জ্বলতম এবং উত্তপ্ততম। আরে মানে ও একদিকে বা সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে চকচক চকচক করে, আবার সবচাইতে বেশি উত্তপ্ততম। আচ্ছা, উত্তপ্ততম মানে একদিকে ভাই সবচেয়ে উজ্জ্বল, আরেকদিকে উত্তপ্ততম, মানে সবচেয়ে উত্তপ্ত বেশি, মানে তাপ বেশি, বুঝতে পারছো না? কিন্তু না, বৃহস্পতি আছে। তুমি খালি এটা মনে রাখো যে সবচাইতে উজ্জ্বলতম গ্রহ হচ্ছে ভাই আমাদের বুধ, বুঝতে পারছো? তাইলে সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ কোনটা? বুধ আর শুক্র, বুঝতে পারছো না? আচ্ছা, এরপরে কি? এবং আমাদের মধ্যে যারা সন্ধ্যা তারা কই, তারপরে ভাই যারা সুখ তারা কই, এগুলা আসলে কোনো তারা না, বুঝতে পারছো না? এগুলা হচ্ছে শুক্র গ্রহ। একটা মাত্র গ্রহই আছে ভাই যেটা পৃথিবী থেকে মাঝখানে 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 দেখা যায়। কারণ কি? এবার দেখো, কেন সূর্যকে সন্ধ্যা তারা বলা হয়, কেন এবার সূর্যকে বা শুক তারা বলা হয়? একটু আসতে। আচ্ছা, কেন এইভাবে শুক্রকে শুক তারা বলা হয়, কেন বা শুক্রকে সন্ধ্যা তারা বলা হয়? কারণ যখন বা সকাল ভোরের আকাশে, কি করছে বা সকাল ভোরের আকাশে মাঝে মাঝে শুক্র গ্রহ এসে উকি দেয় এবং দেখে মনে হয় একটা তারা, তাহলে ভোরের আকাশে যে শুক্র গ্রহকে দেখা যায় ওইটা হচ্ছে বা আমাদের শুক তারা, এবং সন্ধ্যার আকাশে যে শুক্রকে দেখা যায় তাকে বলা হচ্ছে সন্ধ্যা তারা, বুঝতে পারছো ভাই? 100% বুঝছো। এবং যতগুলা গ্রহ আছে ওর মধ্যে শুক্রই একমাত্র গ্রহ যেখানে এসিড বৃষ্টি হয়, পৃথিবীতেও হয়, বয়ান দিচ্ছে, ঠিক আছে ভাই? কিন্তু অনেক বেশি পরিমাণে এসিড বৃষ্টি শুক্র গ্রহে হয়, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, আমাদের পাশের বাড়ির গ্রহ পড়ছি, তার পাশের বাড়ির গ্রহ পড়ছি, কিন্তু আমরা যে গ্রহে বাস করি পৃথিবী নিয়ে পড়ছি না। চলো এখন আমরা পড়বো হচ্ছে ভাই পৃথিবী নিয়ে, ঠিক আছে? চলো, জীবনের অস্তিত্বের জন্য একমাত্র উপযোগী গ্রহ কোনটা? পৃথিবী, ঠিক আছে ভাই? এবং এর একটা উপগ্রহ আছে, পৃথিবীর উপগ্রহ আছে ভাই, আমরা জানি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কে? চাঁদ। আমরা জানি ভাই কি চাঁদে কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে, ধরো চাঁদ না, এটাকে বলে চাঁদ, বুঝতে পারছো? নাসিক উচ্চারণ হয়। ধর এটা পৃথিবী, একে কেন্দ্র করে চাঁদ এরকম ঘুরে, বুঝতে পারছো ভাই? তাহলে চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, বুঝতে পারছো ভাই? এবং সূর্যকে প্রদক্ষিণ করতে 365 দিন লাগে, বুঝে গেছো ভাই? এরপরে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহে বা সবাই কম বেশি দেখছো, আমি জানি, ঘুরে আসো তোমরা অনেকে, মাঝে মাঝে যাই আমিও। দেখো ভাই, মঙ্গল গ্রহ কি? যে লাল গ্রহ। লাল গ্রহকে, লাল গ্রহকে ভাই মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ যেখানে গিরিখাত আছে এবং আগ্নেয়গিরি আছে মেলা, মানে মঙ্গল গ্রহ দেখতেও লাল, এখানে গিরিখাত মেলা, খাত আছে, গিরিখাত বলা হয় ওগুলাকে, এবং আগ্নেয়গিরিতে বুঝছিল আবাজ, এগুলা গিরিখাতও আছে, আগ্নেয়গিরিও আছে, এবং উপগ্রহ আছে।
তাহলে বুধের কোনো উপগ্রহ নাই, পৃথিবীর উপগ্রহ একটা চাঁদ, এবং মঙ্গলের কোন উপগ্রহ আছে? হ্যাঁ, মঙ্গলের উপগ্রহ আছে। মঙ্গলের উপগ্রহ সংখ্যা কয়টা বলো তো ভাই? দুইটা। একটা নাম হচ্ছে ফেবস, আর একটা নাম হচ্ছে ডিমোস। বুঝতে পারছো ভাই? তার মানে মঙ্গল গ্রহ কি লাল গ্রহ, গিরিখাত আছে, আগ্নেয়গিরি আছে, উপগ্রহ সংখ্যা দুইটা। এটা কি লিখছি? ফেবস। এটা ফেবস এবং হচ্ছে ভুল লিখছে, এটা বানান ভুল আছে। ফোবস, হ্যাঁ ফোবস, আর একটা হচ্ছে ডিমোস। এবং সূর্যকে প্রদক্ষিণ করতে লাগে কত ভাই? 687 দিন। তার মানে যেখানে আমাদের আমাদের দুইবার হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার, আর যদি কেউ মঙ্গল গ্রহে থাকে ওর ভাই একবারও হবে না। বুঝতে পারছো না? হবে না, ওই হয়ে যেতে পারবে, ঠিক আছে, কিন্তু একটু কাছাকাছি, ঠিক আছে হইছে। তাহলে 687 দিন লাগে হচ্ছে মঙ্গল গ্রহ পৃথিবীকে চারপাশে কেন্দ্র করে ঘুরতে। বুঝে গেছে ভাই? চলে এরপরে যাই, ঠিক আছে। বৃহস্পতি গ্রহ, ঠিক আছে ভাই, কোন কোন এখন পড়বো আমরা? বৃহস্পতি গ্রহ। দেখো সবচাইতে ছোট গ্রহ কোনটা? বুধ। উল্টা ধরো, সবচেয়ে বড় গ্রহ কোনটা? সহজই তো, বুধের পরেই কে ভাই? বুধের পরেই কে? বৃহস্পতি। তাহলে ভাই বুধ সবচেয়ে ছোট, আর বৃহস্পতি সবচেয়ে কি বলতো ভাই? বড়। বুঝতে পারছো? তাহলে সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতিকে বলা হয় গ্রহ রাজ, তার মানে গ্রহদের রাজা, কারণ সবচাইতে বড়। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটা পৃথিবীর চেয়ে প্রায় 1300 গুণ বড়। কি বুঝছি ভাই? তাইলে ভাই পৃথিবী থেকে বৃহস্পতি প্রায় 1300 গুণ বড়। বুঝতে পারছো ভাই? একটা পৃথিবী, 1300টা পৃথিবীর সমান একটা বৃহস্পতি গ্রহ, ঠিক আছে ভাই। এবং বৃহস্পতিরও উপগ্রহ আছে। বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টা? প্রায় 79টি। বুঝতে পারছো ভাই? বৃহস্পতি সংখ্যার কয়টা? উপগ্রহ হচ্ছে 79টি। পৃথিবীর কয়টা? একটা। তারপরে মঙ্গলের কয়টা? দুইটা, ফেবস ডিমোস। আর হচ্ছে বৃহস্পতির কয়টা? 79টি। বুঝতে পারছো ভাই? আচ্ছা, আরেকটা কথা বলি ভাই, মনে রাখবা, আগে বুধ, তারপরে হচ্ছে কে বলতো ভাই? বুধের পরে কে? বুধের পরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে বৃহস্পতি, তারপরে শনি ও আস্তাগফিরুল্লাহ। তাহলে ভাই দেখি প্রথমে কি বলতো? প্রথমে হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরে না না বুধের পরে মঙ্গল না? আচ্ছা, বুধের পরে শুক্র, তারপরে কে? পৃথিবী, তারপরে কে? মঙ্গল, তারপরে কে? বৃহস্পতি, তারপরে শনি, তারপরে হচ্ছে ইউরেনাস, তারপরে নেপচুন, এরকম সিরিয়াল, বা ভুল হলে দুঃখিত। এরপরে গ্রহটার নাম হচ্ছে বা আমাদের শনি গ্রহ, ঠিক আছে? কয় না তোমার শনিতে সমস্যা আছে? আচ্ছা, মনে রাখবা ভাই, শনি গ্রহটা কি? চারপাশে একটা আংটি পরানো। কোন গ্রহকে আংটি পরানো আছে বলো তো ভাই? কোন গ্রহকে আংটি পরানো আছে? শনি গ্রহ। শনি গ্রহটা দ্বিতীয় বৃহত্তম, তার মানে বৃহস্পতি সবচাইতে বড়, তারপরে বড় হচ্ছে শনি। এবং শনিটা হচ্ছে ভাই একটা গ্যাসীয় গোলক, গোলক মানে গোল। দেখো শনির চারপাশে ভাই এরকম একটা গ্যাসীয় গোলক দ্বারা হচ্ছে আবৃত। তাহলে কোন গ্রহ গ্যাসীয় গোলক দ্বারা আবৃত? কোন গ্রহ? শনি গ্রহ। বুঝতে পারছো ভাই? এবং এই গোলকটা উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত। এই গোলকটা কেমন ভাই? উজ্জ্বল না? দেখো তো চকচক চকচক করতেছে না? এটা হচ্ছে একটা উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত। বুঝতে পারছো ভাই? এবং কি কইছে? এরও উপগ্রহ সংখ্যা আছে। কি কইছে ভাই? পৃথিবীর উপগ্রহ সংখ্যা কয়টা? একটা চাঁদ, মঙ্গলের দুইটা, ফোবস ডিমোস, বৃহস্পতির কয়টা? 79টা মেবি, হ্যাঁ। এবং শনির কয়টা আছে ভাই? 82টা। শনির কয়টা? 82টা। তাইলে ভাই এরপরে কোন গ্রহ আছে? এরপরে আছে হচ্ছে আমাদের ইউরেনাস। কি আছে ভাই? ইউরেনাস। আচ্ছা, এখন ভাই ইউরেনাস কি? আচ্ছা ভাই, মঙ্গল, বুধ, শনি, রবি। রবি গ্রহ কো? রবি গ্রহ কই ভাই? সোম গ্রহ। এতগুলো নাম দিলে ইউরেনাস নাম দিত, আর পায় নাই। দেখো ভাই, তাহলে ইউরেনাস গ্রহ কি কি আছে দেখো। প্রথম সবচেয়ে বড় কোনটা? বৃহস্পতি। তারপরে বড় কোনটা? কোনটা? শনি। তারপরে বড় কোনটা? ইউরেনাস। বুঝতে পারছো বা? ইউরেনাস হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম গ্রহ, যেটা হালকা গ্যাসে গঠিত। মানে কি ওই গ্রহটা খুবই হালকা, ঠিক আছে? দাঁড়িয়ে পাল্লায় এই পাশে তুমি যে গ্রহই রাখো, সব সময় দাঁড়িয়ে পাল্লাটার এই পাশটা উঁচু হয়ে যাবে, কারণ এই পাশে কোন গ্রহ আছে ভাই? ইউরেনাস। বুঝতে পারছো ভাই? এটা তৃতীয় বৃহত্তম গ্রহ এবং হালকা গ্যাসে গঠিত, সবুজ রঙের। তাহলে কোন গ্রহ সবুজ রঙের ভাই? ইউরেনাস। ঠিক আছে ভাই? সবুজ রঙের। এবং ইউরেনাস গ্রহের উপগ্রহ আছে। কতগুলো উপগ্রহ হয় বলতো ইউরেনাসের ভাই? ইউরেনাসের উপগ্রহ হচ্ছে 27টা। তাহলে পৃথিবীর কয়টা উপগ্রহ? দুইটা। তারপরে আস্তাগফিরুল্লাহ একটা। মঙ্গলের দুইটা, কি কি? ফোবস এবং ডিমোস। আর বৃহস্পতির কয়টা? 87টা। 79টা, আস্তাগফিরুল্লাহ। এরপরে হচ্ছে শনির কয়টা? 82টা। ওর কয়টা? 27টা। বুঝতে পারছো? এরপরে যে লাস্ট গ্রহটা আছে এটা হচ্ছে আমাদের নেপচুন। তাহলে কি নেপচুন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে। দেখো ভাই কি কইছি? এটা আমাদের সূর্য, সবার কাছেরটা বুধ, এবং সব
চাইতে দূরে যে গ্রহটা আছে ওইটাই হচ্ছে আমাদের নেপচুন গ্রহ, বুঝতে পারছো? এবং অত্যন্ত শীতল, মেলা ঠান্ডা ভাই, বুঝতে পারছো? সবচেয়ে গরম কে? বৃহস্পতি। এবং সবচেয়ে ঠান্ডা কে বলো তো ভাই? বৃহস্পতি সবচেয়ে গরম না, বৃহস্পতি সবচেয়ে গরম হচ্ছে আমাদের উত্তপ্ত কোনটা যেন ছিল ভাই? শুক্র গ্রহ। মনে আছে? শুক্র গ্রহ একে তো উজ্জ্বল, তার সঙ্গে উত্তপ্ত, সবচেয়ে গরম বেশি। এবং সবচাইতে ঠান্ডাকে ঠান্ডা হচ্ছে ভাই নেপচুন, বুঝতে পারছো? এবং এর উপগ্রহ আছে, এর উপগ্রহ সংখ্যা কয়টা? 14টা। তার উপগ্রহ কার কয়টা ভাই? পৃথিবীর একটা চাঁদ, মঙ্গলের 2টা, ফোবস ডিমোস, বৃহস্পতির 79টা, তারপরে হচ্ছে ভাই শনির হচ্ছে কয়টা? 82টা, ইউরেনাসের 27টা, নেপচুনের 14টা। বুঝতে পারছো ভাই? এগুলা মনে রাখা ফরজ, এগুলো এমসিকিউ তে আসে। তারপরে ভাই তুমি সিকিউ লেখার সময় তোমার অবশ্যই কাজে লাগবে, বুঝতে পারছো? এরপরে চলো বাহ, তাহলে আমরা যা পড়ছি একটু সামারি করে নিই, ঠিক আছে? কারণ আমি জানি সব ভুলে গেছি, খুব ভালো করে চিনি, আমারও চিনি তোমাদেরও চিনি। দেখো ভাই, তাহলে বুধ গ্রহ পৃথিবীর সবচেয়ে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সূর্য থেকে এটা 5.8 কোটি কিলোমিটার দূরে। কি কইছি ভাই? 5.8 কোটি কিলোমিটার দূরে। এবং এই বুধের ব্যাস কত? 4,850 কিলোমিটার। এবং প্রদক্ষিণ কাল হচ্ছে 88 দিন। তোমরা এই চারটা সুন্দর মতো গিলে খেয়ে ফেলবা, কারণ ভাই এটা তোমার পরীক্ষার যে কোনো এমসিকিউতে বা সিকিউ লেখার সময় কাজে লাগবে, এটা অবশ্যই মুখস্থ করে খেয়ে ফেলো, বুঝতে পারছো না? এইখানে ব্যাখ্যা করার মতো কোনো কিছু নাই, নোট করবা, করে মুখস্থ করে খেয়ে ফেলো। বাহ, তাহলে আমরা যে এখানে বাস করি, যেটা আমাদের গ্রহ, ওই গ্রহের নাম কি ভাই? ওই গ্রহের নাম হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এখন পৃথিবীর একটু আগে পড়াশোনা করছিলাম, পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন হচ্ছে 1,70,000, বাংলাদেশের এটা, বুঝতে পারছো? পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি, 51 কোটি, 51 কোটি বা 51 মিলিয়ন, মেবি, হ্যাঁ 51 মিলিয়ন, বাংলায় করলে হচ্ছে 51 কোটি 1,04,022 কিলোমিটার, বর্গ কিলোমিটার। তাহলে পৃথিবীর ব্যাস কত? পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি বা 51 মিলিয়ন, 51 মিলিয়ন বা হচ্ছে 51,04,222 বর্গ কিলোমিটার। আয়তন কত ভাই বলো? মিলিয়ন, হ্যাঁ মিলিয়ন অর্থ হচ্ছে 10 লাখ, 1 মিলিয়নে 10 লাখ, বুঝতে পারছো ভাই? আচ্ছা, তাহলে আয়তন কত? 51 কোটি 1,04,222 বর্গ কিলোমিটার। এবং ভাই পৃথিবীর গঠন কি? পৃথিবী কি তৈরি করছে আল্লাহ? পৃথিবী হচ্ছে তৈরি করতে প্রয়োজনীয় অক্সিজেনও আছে পৃথিবীতে, এর জন্য মানুষ বেঁচে আছে, এখানে সালোক সংশ্লেষণ হচ্ছে, ঠিক আছে ভাই? তাইলে এখানে কি আছে ভাই? অক্সিজেনও আছে এবং নাইট্রোজেনও পরিমিত পরিমাণে আছে, এর জন্য মানুষও বাঁচতে পারে, জীবজন্তুও বাঁচতে পারে। তাহলে কোন গ্রহে, সৌরজগতের মধ্যে কোন একটি মাত্র গ্রহে হচ্ছে আমাদের ভাই অক্সিজেন আছে এবং হচ্ছে আমাদের নাইট্রোজেন আছে? কোনটা হবে? এটা হচ্ছে পৃথিবী, বুঝতে পারছো ভাই? আচ্ছা, নীল গ্রহ। পৃথিবীকে ভাই নীল গ্রহ বলা হয় কারণ দেখতে নীল, এই আর কিছু না। ধরো আমরা হচ্ছে দর্জি, ঠিক আছে ভাই? আমরা দর্জি কিন্তু জামা কাপড় বানাই না, আমরা দর্জি, আমরা পৃথিবীরে মাপামাপি করি। এই পৃথিবীকে মাপার জন্য ভাই কি করছে জানো? এই পৃথিবীর মধ্যে হাজার 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 না, এরকম শয়ে 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 রেখা আঁকাইছে। কেন? এই সকল গ্রিড বলে এগুলাকে। এই দেখবা তুমি গোলকের দিকে খেয়াল করে দেবে, এরকম দাগ আছে। এই গ্রিড গুলা বানাইছে যেন পৃথিবীকে মাপা যায়, পৃথিবীকে পরিমাপ করা যায়, পৃথিবীর জায়গা নির্ধারণ করা যায়, বুঝতে পারছো না? এখন দেখো, তাহলে কি কইছে? পৃথিবীর আকৃতি অভিগত গোলক। এর মানে কি? পৃথিবী কিন্তু ভাই গোল না। কি কইছি ভাই? পৃথিবী গোল না। পৃথিবীর এই যে চার পাশের, এই যে দুই পাশে যে জায়গাটা আছে, এটা একটু ফোলা, ভালো করে খেয়াল করো ভাই। গোল তো একদম ব্যাস হয় এরকম পুরো গোল, যদি আমার বৃত্ত হয় নাই, কিন্তু পৃথিবীর যে গোলটা, পৃথিবী বা এই এই পাশ থেকে একটু চাপা, এই পাশ থেকে একটু চাপা, একটু ডিমের মতো হালকা, বুঝতে পারছো ভাই? পৃথিবী পুরোপুরি গোল না, পৃথিবী হচ্ছে বা অভিগত গোলক, বুঝতে পারছো ভাই? আচ্ছা, পৃথিবী মাপার জন্য পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, আরেকটা হচ্ছে বা মেরুদেশীয় ব্যাস। ধরো ভাই এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী, ঠিক আছে ভাই? এবং এই পৃথিবীর মধ্যে দুইটা ব্যাস করছে, এই যে পূর্ব থেকে, এটা মনে রাখবো, এটা হচ্ছে পশ্চিম, এটা পশ্চিম, এটা হচ্ছে আমাদের কি ভাই? পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা কি? এটা হচ্ছে দক্ষিণ, বুঝতে পারছো ভাই? এখন পৃথিবীকে মাপার জন্য এই পশ্চিম থেকে পূর্ব দিকে একটা ব্যাস নিছে, ব্যাস মানে তো বুঝবে একদম কেন্দ্র দিয়ে, যে অঙ্ক ক্লাস করে না পারলে ভিতরে ক্লাস করে নেবে। এরপর দেখো উত্তর দক্ষিণেও একটা হচ্ছে ব্যাস কল্পনা করছে। কি কইছে ভাই? পৃথিবীকে সহজে মাপার জন্য পূর্ব পশ্চিমে ভাই একটা ব্যাস কল্পনা করা হয়েছে এবং উত্তর দক্ষিণে হচ্ছে একটা ব্যাসকে কল্পনা করা হয়েছে। এবং দেখো ভাই,
এই উত্তর দক্ষিণে যে ব্যাসটা আছে এটাকে বলা হচ্ছে মেরু দেশীয় ব্যাস। কি বলছে ভাই? উত্তর দক্ষিণের ব্যাসকে বলা হয় হচ্ছে মেরু দেশীয় ব্যাস। কেন ভাই মেরু দেশীয় ব্যাস বলা হয়? কারণ এইটা পৃথিবীর দুইটা মেরুকে যুক্ত করে, উত্তর মেরু এবং হচ্ছে ভাই দক্ষিণ মেরু। দেখো পৃথিবীর এইখানে উত্তর একদম মেন উত্তর এটা হচ্ছে উত্তর মেরু এবং এটাকে বলা হয় দক্ষিণ মেরু। যেহেতু ভাই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে এই ব্যাসটা যুক্ত করে, এজন্য এটাকে বলা হচ্ছে আমাদের মেরু দেশীয় ব্যাস। বুঝতে পারছো ভাই? এবং এটাকে বলা হয় নিরক্ষীয় ব্যাস। কেন? মনে রাখবা, আমরা সামনে পড়বো তাইলে বুঝবা। এইটা হচ্ছে বা এই ব্যাসটা নিরক্ষরেখার উপর দিয়ে যায়, একদম উপর দিয়ে চলে নিরক্ষরেখা। নিরক্ষরেখাকে সামনে আমরা পড়বো, একটু পরে পাবো। তাহলে যেহেতু ভাই ব্যাসটা হচ্ছে নিরক্ষরেখার উপর দিয়ে যায়, এর জন্য এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় ব্যাস। বুঝতে পারছো ভাই? তার মানে পৃথিবীকে সহজে মাপার জন্য আমরা দুইটা ব্যাস বানাইছি, একটা হচ্ছে বা মেরুদেশীয় ব্যাস, আরেকটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস। ঠিক আছে? মেরুদেশীয় ব্যাস কত? মেরুদেশীয় ব্যাসটা হচ্ছে আমাদের 12,714 কিলোমিটার, এটা হচ্ছে এটার দূরত্ব। আর নিরক্ষীয় ব্যাস কত ভাই? নিরক্ষীয় ব্যাস হচ্ছে আমাদের 12,757 কিলোমিটার। এখন বলতে পারো ভাই ব্যাস তো সমান হয়, ব্যাস সমান হয় না বৃত্তের? ভাই দেখো তো, বৃত্তের যদি ভাই এই ব্যাসটা 5 সেন্টিমিটার হয়, তাহলে এই ব্যাসটা কয় সেন্টিমিটার হবে বলো তো ভাই? এটা 5, কারণ বৃত্তের প্রত্যেকটা ব্যাস সমান। তাইলে ভাই এইখানকার ব্যাসটা ছোট, এইখানের ব্যাসটা বড় কেন বলতে পারবা? কারণ পৃথিবী সম্পূর্ণ গোল না, এই পাশ থেকে আর এই পাশ থেকে একটু কি বলতো ভাই চ্যাপ্টা। যেহেতু একটু চ্যাপ্টা, এইখানে যতটুকু দূরত্ব আছে এখান থেকে এটা একটু বেশি বড়, এর জন্য এই ব্যাসটা একটু বড় হয়ে যায় আর এই ব্যাসটা একটু ছোট হয়। কারণ পৃথিবী গোল না, গোল হইলে এই ব্যাস আর এই ব্যাস ভাই সমান হইতো। বুঝতে পারছো? এর জন্য এটাই প্রমাণ করে যে পৃথিবী পারফেক্টলি গোল না, পৃথিবীর এই পাশ আর এই পাশটা একটু চ্যাপ্টা। বুঝতে পারছো? তাহলে পৃথিবীর মেরুদেশীয় ব্যাস এবং পৃথিবীর নিরক্ষীয় ব্যাস সমান না। মেরুদেশীয় ব্যাসটা হচ্ছে 12,714 কিলোমিটার এবং এটা হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে কি বলছে দেখো তো, পার্থক্য 43 কিলোমিটার। তাহলে এই মেরুদেশীয় ব্যাস আর হচ্ছে নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত? 43 কিলোমিটার। এরপরে দেখো, পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, আমরা কেবলই হচ্ছে উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ উত্তর দক্ষিণে একটু চাপা, উত্তর দক্ষিণে একটু চাপা এবং ভাইয়া পূর্ব পশ্চিমে একটু ফোলা বা স্ফীত। বুঝতে পারছো না? 100% বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতে পারছি ভাই, চলো এর পরের টপিকে যাই। পৃথিবী গোল নাকি না ভাই? পৃথিবী এরকম ধরে না পৃথিবী, এবং পৃথিবীকে সহজে পরিমাপ করার জন্য, পৃথিবীকে সহজে পরিমাপ করার জন্য ভাই পৃথিবীর উত্তর দক্ষিণ এরকম গোল গোল, লম্বা লম্বি না কিন্তু, এরকম অর্ধগোলাকার। অর্ধগোলাকার মানে বুঝি এইটা হচ্ছে অর্ধেক বৃত্তাকার, এটা হলো পুরো বৃত্তাকার। আরে আস্তাগফিরুল্লাহ ভাই, বুঝছো না? বৃত্তের অর্ধেক অর্ধবৃত্তাকার, গোলের অর্ধেক অর্ধেক গোলাকার, এরকম ভাইয়া অর্ধেক গোলাকার করে উত্তর দক্ষিণে এরকম ভাইয়া শয়ে শয়ে আমরা গ্রিড আঁকাইছি মনে মনে। বুঝতে পারছো ভাই? এবং পূর্ব পূর্ব পশ্চিমে এরকম দেখো যে গোল গোল এই অর্ধবৃত্ত গুলো আঁকাইছি। বুঝতে পারছো ভাই? এগুলো বোঝার জন্য। এখন দেখো ভাই, এই দিকে তাকাও, আমরা যে ভাইয়া পূর্ব পশ্চিমে, সরি তোমাদেরকে ভুল পড়েছিলাম, ঠিক আছে ভাই, আমরা যে ভাইয়া পূর্ব থেকে পশ্চিমে, এই যে দিকে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো আছে, যেগুলা পূর্ব থেকে যে পশ্চিমে যে রেখাগুলো আছে, যে এইটা 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 এইটা, এটা পূর্ব থেকে পশ্চিমে গেছে, পূর্ব থেকে পশ্চিমে গেছে। এই পূর্ব থেকে পশ্চিমে যে কল্পিত রেখাগুলো আছে এগুলাকে বলা হচ্ছে অক্ষরেখা। বুঝতে পারছো? আমি আগে জানতাম হচ্ছে, বাদ দাও, এটা বুঝে গেছে তোমরা, ক্লিয়ার? তার মানে কি ভাই, যে আমরা যে মনে 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 যে ভাই আমরা পূর্ব থেকে, এটা পূর্ব এটা পশ্চিম, এই পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাগুলা কল্পনা করে আঁকানো হয়েছে এগুলাকে বলা হচ্ছে ল্যাটিটিউড। ইংলিশটা মনে রাখা ফরজ, অবশ্যই মনে রাখবা ভাই, কারণ এটা পরীক্ষা লিখে দিবা, অক্ষরেখার পরে লিখে দিবা হচ্ছে ল্যাটিটিউড। বুঝতে পারছো? ব্র্যাকেটে, তাহলে জিনিসটা সুন্দর হয়। তাহলে কি বলছে, অক্ষরেখা কি পূর্ব থেকে পশ্চিমে তার রেখাগুলো হচ্ছে আমাদের ল্যাটিটিউড বা অক্ষরেখা। ঠিক আছে ভাই? এবং এবং যে উত্তর দক্ষিণে যে রেখাগুলো আছে, যেগুলা উত্তর থেকে দক্ষিণে, উত্তর থেকে দক্ষিণে, যে এরকম যে এটা 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 উত্তর দক্ষিণে রেখাগুলো যেগুলো আছে এগুলাই হচ্ছে আমাদের ভাইয়া দ্রাঘিমা রেখা। বুঝতে পারছো? তার মানে ভাই পশ্চিম থেকে পূর্বে কল্পনা করে রেখাগুলা হয়েছে ওইটা হচ্ছে আমাদের অক্ষরেখা বা ল্যাটিটিউড, আর উত্তর থেকে দক্ষিণে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে যেগুলা এগুলা হচ্ছে দ্রাঘিমা রেখা, বাম থেকে ডানে যেগুলা সেগুলা হচ্ছে ভাই অক্ষরেখা। বুঝতে পারছো? 100%। তাহলে অক্ষরেখার ইংলিশ কি? ল্যাটিটিউড। এবং অক্ষরেখা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে আঁকানো, মানে এদিক থেকে সরি এদিক, পূর্ব থেকে পশ্চিম, এদিক থেকে এদিক। বুঝতে পারছো? এবং দ্রাঘিমা রেখা কি? উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এইটা এইটা এইটা, এগুলাকে বলা হচ্ছে বা লংটিটিউড। বুঝতে পারছো? 100% বুঝছো। এইগুলাতে কি করা হয় বা এইগুলাতে টাইম নির্ধারণ করে, জায়গা নির্ধারণ করে, আমরা সামনে পড়বে এগুলা তোমাদের পরীক্ষায়।
ভাই ক নাম্বারে বলো এমসিকিউ তে আসে মেলা জায়গায় ভাই মেলা কাহিনী করে তোমাদের কিছু ক নাম্বারে গুরুত্বপূর্ণ কিছু অক্ষরেখার জায়গা আছে। এর মানে কি ভাই একটু দেখাই তারাও। আচ্ছা এইখানে খেয়াল করো ভাই, এই যে যে অক্ষরেখা দাগিমা রেখাগুলো আছে এগুলো দেখো এক একটা করে বক্স তৈরি করছে না, এইগুলাকে মেলা ডিগ্রিতে ভাগ করা হয়েছে। এটা 23 ডিগ্রি, হয়তো 25 ডিগ্রি, 50 ডিগ্রি, এরকম 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। টোটাল যে পৃথিবীটা আছে এটাকে ভাই 360 ডিগ্রি কোণে ভাগ করছে। মানে এইটা হয়তো কোণ একটা ধরো 73 ডিগ্রি হবে আন্দাজে বলতেছি, এটা ধরো এক কোণ হবে, এটা কোণ হবে, এরকম টোটাল কোণে 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 টোটাল 360 ডিগ্রিতে ভাগ করছে, বুঝতে পারছো ভাই? এবং কিছু স্পেসিফিক কোণ আছে। আচ্ছা কিছু ভ্যাস স্পেসিফিক জায়গা আছে, কিছু কিছু স্পেসিফিক অক্ষরেখা আছে, দাগিমা রেখার জায়গা আছে, ওগুলো মেলা ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের ক নাম্বারও আসে এমসিকিউ। চলো ভাই ওইগুলো আগে দেখি। ইম্পর্টেন্ট যে অক্ষরেখাগুলো আছে ভাই, কি কইছে দেখো আমার দিকে। ইম্পর্টেন্ট যে অক্ষরেখাগুলো আছে ওইগুলার মধ্যে যেগুলা ইম্পর্টেন্ট আছে সবার আগে ধরি হচ্ছে আমাদের যেটা জানো, বাংলাদেশের ঢাকার উপর দিয়ে, কি বলছি ভাই, বাংলাদেশের ঢাকার উপর দিয়ে একটা ইম্পর্টেন্ট অক্ষরেখা গেছে। বাংলাদেশের ঢাকার উপর দিয়ে একটা ইম্পর্টেন্ট অক্ষরেখা গেছে, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি কোণের উপর দিয়ে, বুঝতে পারছো ভাই? এখন খেয়াল করো এদিকে, এই যে এখানে তাকাবে দেখো, এই যে এইটার দিকে তাকাবে দেখো, এই ঠিক এইটা হচ্ছে 23.5 ডিগ্রি, এবং এই যে অক্ষরেখাটা দেখে তো অক্ষরেখা ভাই, কারণ আমরা বুঝি পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে অক্ষরেখা। তাহলে এই যে অক্ষরেখাটা যেটা 23.5 ডিগ্রি কোণের উপরে আছে, এই অক্ষরেখা যেটা বাংলাদেশের ঢাকার উপর দিয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে বা কর্কট ক্রান্তি রেখা। ইংলিশে কি বলতে, ট্রপিক অফ ক্যান্সার। ক্যান্সার কেন কইছে আমি জানি না, ক্যান্সার, ঠিক আছে, বাংলাদেশের উপর দিয়ে ক্যান্সার গেছে, ঠিক আছে না, ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। তাহলে ক নাম্বার যদি আসে ভাই কর্কট ক্রান্তি রেখা কত ডিগ্রি কোণের উপর দিয়ে, তাহলে আমরা কি বলবো বলতো ভাই, 23.5 ডিগ্রি কোণের উপর দিয়ে গেছে। এবং এটা কোন জায়গা, উত্তরে, উপরে কি উত্তর, তাহলে 23.5 ডিগ্রি উত্তরে যে রেখাটা সেটাকে বলা হয় কি কর্কট ক্রান্তি রেখা, বুঝতে পারছো? একদম উল্টা, কর্কট ক্রান্তির একদম উল্টা। এইটা 23.5 ডিগ্রি উত্তরে আছে, আর এটা একদম উল্টা মানে কি দেখো, একদম উল্টা 23.5 ডিগ্রি দক্ষিণ আছে, বুঝতে পারছো ভাই? তাহলে 23.5 ডিগ্রি উত্তর আছে কর্কট রেখা, আর 23.5 ডিগ্রি একদম দক্ষিণে আছে হচ্ছে বা মকর ক্রান্তি রেখা, বুঝতে পারছো ভাই? তার মানে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর যে রেখাটা আছে ওইটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি, আর একদম দক্ষিণে যেটা সেটাকে কি বলা হয়, ওইটাকে বলা হচ্ছে আমাদের মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপিরোলুলা, বুঝতে পারছো না ভাই? অতটুকু না, তাহলে বুঝছো ভাই? যদি কোনো ক নাম্বারে যদি কোনো এমসিকিউ তে আসে যে কর্কট ক্রান্তি রেখা কি, আমরা অবশ্যই পারবো, মকর ক্রান্তি কি পারবো, বুঝতে পারছো ভাই? 23.5 ডিগ্রি উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি, আর তার দক্ষিণটাই হচ্ছে কি মকর ক্রান্তি, বুঝতে পারছো? এবার একটা কথা বলি ভাই, দেখো নিরক্ষরেখা, যেটা আমি পড়াই নাই কিন্তু পড়ানো উচিত ছিল, কি ভাই এখন পড়বো হচ্ছে আমরা নিরক্ষরেখা জিনিসটা কি, ভালো করে মনোযোগ দিয়ে পারফেক্টলি তাকাও, দেখবা পারফেক্টলি বুঝতে পারবা। দেখো ভাই এমন একটা অক্ষরেখা, কি কইছে, নিরক্ষরেখাও কিন্তু একটা অক্ষরেখা, এমন একটা অক্ষরেখা যেটা পৃথিবীকে উত্তর, এই যে এইদিকে তাকাবে, এটা ঠিক পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, একদম মাঝখান দিয়ে, কি কইছে ভাই, পৃথিবীর একদম 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে একদম মাঝখানে, পৃথিবীর একদম মাঝখানে 0 ডিগ্রি কোণের উপর দিয়ে ভাই পারফেক্টলি গেছে, এবং এইটাকে উত্তর, পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ এই দুইটা ভাগে ভাগ করছে। এই নিরক্ষরেখার উপর উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার দক্ষিণে হচ্ছে কি বলতো ভাই, দক্ষিণ গোলার্ধ, বুঝতে পারছো ভাই? তার মানে এমন একটা রেখা যেটা একদম 0 ডিগ্রির উপর দিয়ে গেছে, এবং পৃথিবীকে দুইটা গোলার্ধে ভাগ করছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধ আর একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, এইটাকে বলা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, বুঝতে পারছো? তার মানে ভাই যে রেখাটা একদম পৃথিবীর মাঝখান দিয়ে 0 ডিগ্রির উপর দিয়ে গেছে এবং পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করছে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, ওইটাকে বলবো হচ্ছে আমরা নিরক্ষরেখা, বুঝতে পারছো ভাই? 100%। আচ্ছা হ্যাঁ, আরো দুইটা কর্কট ক্রান্তি মকর ক্রান্তি ছাড়াও আরো দুইটা ইম্পর্টেন্ট অক্ষরেখা আছে, কি কি ভাই? একটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, যেটাকে আমরা কি বলবো, যেটাকে আমরা বলবো হচ্ছে সুমেরু বৃত্ত, কি বলা হয় ভাই, সুমেরু বৃত্ত, যেটা হচ্ছে 66.5 ডিগ্রি উত্তরে, এবং 66.5 ডিগ্রি দক্ষিণেও একটা আছে, ওটাকে বলা হয় কুমেরু বৃত্ত, বুঝতে পারছো ভাই? তাহলে আমরা কি কি পড়লাম হচ্ছে 23.5 ডিগ্রি উত্তরে আছে কর্কট ক্রান্তি উত্তরে এটা, এবং 23.5 ডিগ্রি দক্ষিণে আছে হচ্ছে ভাই কি মকর ক্রান্তি, এটা কই আছে দক্ষিণে, বুঝতে পারছো? এবং 66.5 ডিগ্রি উত্তরে আছে হচ্ছে আমাদের সুমেরু বৃত্ত, এবং ঠিক উল্টা দক্ষিণে কে আছে আমাদের কুমেরু বৃত্ত,
বুঝে গেছে ভাই 100%। এবং আরেকটা জিনিস বুঝছে কি, নিরক্ষরেখা যে পৃথিবীর মাঝখান দিয়ে গেছে 0 ডিগ্রির উপর দিয়ে গেছে, এইটাকে বলা হয় হচ্ছে আমাদের নিরক্ষরেখা। বুঝতে পারছো ভাই 100% বুঝছো? চলো এরপরে দেখি। এরপরে ভাই খেয়াল করো, এরপরে যেটা আছে ওইটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা। একটা কি ভাই, একটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা, আরেকটা হচ্ছে মূল মধ্যরেখা। দুইটার মধ্যে একটা বিশাল ব্যস্তর পার্থক্য রহিয়াছে। একটা হচ্ছে ভাই আমাদের নিরক্ষরেখা, যেটা পৃথিবীর 0 ডিগ্রির উপর দিয়ে একদম মাঝখান দিয়ে গিয়ে পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করছে। বুঝতে পারছো ভাই? এবং আরেকটা আছে হচ্ছে ভাই আমাদের 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা। জিনিসটা কি, জিনিসটা কি চলো বুঝাই, দেখো ভাই। আচ্ছা এখানে কি বলছে, মূল মধ্যরেখা বা প্রাইম মার্ডিয়ান 0 ডিগ্রি। দেখো কি কইছে, যুক্তরাজ্যের, যুক্তরাজ্য মানে কি বলো তো ভাই? ইউকে না, না ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র। ইউএস মানে হচ্ছে যুক্তরাজ্য, ঠিক আছে ভাই? তাহলে যুক্তরাজ্যের লন্ডনে, কি বলছি ভাই, যুক্তরাজ্যের লন্ডনের একটা শহর আছে যেটাকে বলা হচ্ছে গ্রিনিস মান মন্দির। মন্দিরের নাম কি ভাই? মান মন্দির, যেটা হচ্ছে যুক্তরাজ্যের গিনিস শহরের মধ্যে আছে, ঠিক আছে ভাই? তাহলে যুক্তরাজ্যের লন্ডনে গ্রিনিস মান মন্দিরের উপর দিয়ে, খেয়াল করবে ধরো এই যে এখানে এইটা হচ্ছে ইউএস যুক্তরাজ্য, এবং এইখানে একটা মন্দির আছে এটাকে বলা হচ্ছে মান মন্দির। এই মান মন্দিরের উপর দিয়ে, কি কইছি ভাই, এই যে মান মন্দিরটা আছে না ভাই, যে এখানে দেখো কল্পনা করে দেখতে পাচ্ছ, আমি জানি এই মান মন্দিরের উপর দিয়ে একটা রেখা কল্পনা করেছে। কেন পরে বলতেছি। যে রেখাটা কল্পনা করা হয়েছে এইটা, বুঝো ভাই, বুঝো বুঝো, এই যে ভাই নিরক্ষরেখা যেটা ছিল, যেটা পূর্ব থেকে পশ্চিমে গেছিল ভাই, মনে আছে? ওইটা আমাদের কি করছিল, পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করছিল, মনে আছে ভাই? কিন্তু এই যে ভাই যুক্তরাজ্যের যে গিনিস মন্দিরের উপর যে রেখাটা কল্পনা করা হয়েছে, এইটা পৃথিবীকে পূর্বে ভাগ করে আর হচ্ছে, সরি, পশ্চিমে ভাগ করে আর হচ্ছে পূর্বে ভাগ করে। কিছু বুঝতে পারছো ভাই? তাহলে দুইটা রেখা, একটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা যেটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণে ভাগ করে, আর এই যে 0 ডিগ্রি মূল মধ্যরেখা এটা পৃথিবীকে পশ্চিম এবং পূর্বে ভাগ করে। তাহলে বুঝে গেছো? 100% বুঝছো, বুঝে গেছো না ভাই? সিম্পল জিনিস। আচ্ছা এটা কেন করা হয়? আরেকটা কথা, আমাদের যে নিরক্ষরেখা ওইটা কিন্তু অক্ষরেখা, আর এটা হচ্ছে একটা দ্রাঘিমা রেখা। কেন ভাই? কারণ একটু আগেই পড়ছি যে উপর থেকে নিচে দ্রাঘিমা, ডান পাশ বাম পাশ হচ্ছে অক্ষরেখা। বুঝতে পারছো না? আচ্ছা এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে আমাদের আন্তর্জাতিক তারিখ রেখা। ঠিক আছে, বুঝছো না ভাই? 100%। ওকে, তাইলে আমরা বুঝলাম ভাই নিরক্ষরেখা কি, এবং আরেকটা বুঝলাম 0 ডিগ্রি বা মূল মধ্যরেখা কি। দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছে, এবং বেশিরভাগ পোলাপেনেরই ভাই এখানে কেরা লাগে যে এই দুটার ভিতরে পার্থক্য বের করতে পারে না। বুঝতে পারছো ভাই? এরপরে চলো, আন্তর্জাতিক তারিখ রেখা কি ভাই? আচ্ছা সিম্পলি বলবো, অত মাথা খাটানোর কোনো কিছু নাই, যে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে, বা মনে রাখো যে পৃথিবী কি হয়, পৃথিবীর সময় সব জায়গায় একরকম হয় না। কেন ভাই? কারণ সূর্য তো একটা, বুঝছো ভাই? এটা হচ্ছে আমাদের সূর্য। ধরো আমরা পৃথিবীর এই পাশে থাকি, এটাকে এটা হচ্ছে পূর্ব দিক, ধরো আমরা পৃথিবীর পূর্ব দিকে আছে, ঠিক আছে ভাই? এখন সূর্য হলো পূর্ব দিকে আলো দিবে, পশ্চিম দিকে আলো থাকবে না, এইখানে থাকবে রাত, এইখানে থাকবে কি বলতো ভাই, দিন। সময়ের একটা পার্থক্য আছে, এইখানে কখনো 7টা বাজে, ওইখানে কখনো 5টা বাজে। সময়ের যে একটা ক্যারা আছে, এই ক্যারাটাকে ঠিক করার জন্য, এই প্রবলেমটাকে ঠিক করার জন্য ভাই একটা মূল একটা সিস্টেম বানাইছে, যেটাকে কি বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা। আমি বুঝাই জিনিসটা কি কাজ করে। প্রশান্ত মহাসাগরের একদম উপর দিয়ে একটা রেখা কল্পনা করা হয়েছে, যা অতিক্রম করলে দিন ও তারিখ বদলে যায়। এর মানে কি ভাই, তুমি ধরো এই রেখার উপরে একদম আসো, ঠিক আছে ভাই? যদি ভাই তুমি পূর্ব দিকে যাও, তাহলে এখানে বুধবার থাকলে এখানে বৃহস্পতিবার হয়ে যাবে, এইখানে 3 তারিখ এখানে 4 তারিখ হয়ে যাবে। আবার উল্টা হবে, যদি ভাই তুমি এইখানে থাকো তাহলে বৃহস্পতিবার এখানে হবে, এই পাশে আসলে এখানে বুধবার হয়ে যাবে। তারিখ কাছে বুঝছো ভাই? মানে তারিখ রেখাটা হচ্ছে একটা রেখা, যেখানে ওই পাশে গেলে দিনও পাল্টায় যায় এবং তারিখও পাল্টায় যায়। বুঝতে পারছো ভাই? এটাকে পারফেক্টলি করার জন্য পূর্বে গেলে বাড়ে, পশ্চিমে গেলে কমে। পশ্চিম থেকে পূর্বে কেউ গেলে ভাই বুধবার থেকে বৃহস্পতিবার হবে, এবং পশ্চিম থেকে পূর্বে আসলে ভাই বৃহস্পতি থেকে বুধবার হবে। কেন গেছে বুঝছো? 100%। কি রে ভাই, কি করতে চাইছিলাম? ওকে, একটা জিনিস মনে রাখবা ভাই, পৃথিবী থেকে যদি ভাই তুমি এরকম হয়, মনে রাখবা পৃথিবী পূর্ব দিকে গেলে হলো সময় বাড়ে, এবং পৃথিবী পশ্চিম দিকে আসলে হলো সময় কমে। ঠিক আছে, এইটার উপর বেস করে কিছু অঙ্ক আছে তোমাদের বইয়ে, বা তোমাদের পরীক্ষায় কিছু অঙ্ক আসে, ওইগুলা ভাই যখন আমরা, যদি তোমরা চাও যে ভাই আমি অঙ্কগুলা শিখাই দিই, করাই দিই কেমনে করতে হয়, তাহলে কমেন্ট করো, ভাই তোমাকে ওইগুলার উপরে একটা ক্লাস দিব, যে কোন অঙ্কগুলা আসে এবং কিভাবে করবে। এখন না, তোমরা একটা কমেন্ট করলে আমি তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, এগুলা পরীক্ষায় মেলা আসে, ঘ নাম্বারে আসবেই। এরপরে চলো, এরপরে দেখো ভাই, এটা অঙ্কর একটা উদাহরণ মনে রাখবা ভাই, পৃথিবী যখন কেউ একজন
যদি ভাইয়া কেউ পশ্চিম থেকে পূর্ব দিকে যায় তাহলে 1 ডিগ্রি পথ অতিক্রম করলে 4 মিনিট সময় লাগে। এটা এমসিকিউ ক নাম্বারে আসে যে 1 ডিগ্রি পথ যদি কেউ পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তাহলে 4 মিনিট সময় বেড়ে যায়। বুঝতে পারছো ভাই? যদি কেউ পশ্চিম দিকে 1 ডিগ্রি যায় তাহলে 4 মিনিট সময় কমে যায়। বুঝতে পারছো না? তাহলে পূর্ব থেকে 1 মিনিটে কতটুকু সময় লাগে ভাই? পৃথিবীর 4 মিনিট সময় লাগে। বুঝতে পারছো? এবং হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে কমে আস্তে আস্তে। যদি ভাই তাহলে 10 ডিগ্রির জন্য কতটুকু পৃথিবী ধরো এখান থেকে 10 ডিগ্রি নড়তে ভাই কতটুকু সময় লাগবে? প্রায় 40 মিনিট সময় লাগবে। বুঝতে পারছো? একদমই সহজ। এবং পৃথিবী এরকম ভাবে 360 ডিগ্রি ভাবে ঘোরে। তাহলে যদি 60 কে ভাই তুমি 4 দিয়ে গুণ করো, দেখো কত হয়? হবে হচ্ছে কত ভাই? হবে হচ্ছে আমাদের কত? 24 ঘন্টায় হবে শেষমেশ। তুমি গণনা করলে দেখো, আমি পারবো না। বুঝতে পারছো ভাই? হয়ে গেছে। এরপরে দেখো, ওকে ভাই, আমাদের জীবনের কোনো গতি না থাকলেও পৃথিবীর কিন্তু ঠিকই গতি আছে। পৃথিবীর দুইটা গতি আছে। একটাকে বলা হয় হচ্ছে ভাই আহ্নিক গতি। কি বলা হয় ভাই? পৃথিবীর দুইটা গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি এবং আরেকটা হচ্ছে বার্ষিক গতি। ঠিক আছে, চলো। একটা হচ্ছে আহ্নিক গতিকে ইংলিশে বলে হচ্ছে রোটেশন এবং বার্ষিক গতিকে ইংলিশে বলে হচ্ছে রেভলিউশন। ঠিক আছে ভাই? তাহলে আহ্নিক গতির ইংলিশ কি? রোটেশন, আর বার্ষিক গতির ইংলিশ হচ্ছে রেভলিউশন। বুঝতে পারছো ভাই? চলো আহ্নিক গতিকে বুঝাই। ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবী নিজের উপর নিজে ডিগবাজি খাওয়া দেখছো? ডিগবাজি খাইছো বা ছোটকালে অবশ্যই খাইছো, যে মেলা খাইছো আমি জানি, যে বিছনার উপরে উঠেই মাথায় আমনে দিয়ে ডিগবাজিকে করছো না ভাই? 100% করছো। এই যে ডিগবাজি গুলা খাইছো, কি মজা লাগছে কল্পনা করে আমি জানি। ঠিক আছে, তোমার আম্মুয়ারি কালাকালি করছো তোমার, তারপর তুমি করছো। পৃথিবী, তুমি যখন ডিগবাজি খাও, পৃথিবীও নিজের উপরে আমরা ডিগবাজি খাই। কেন? মানে হচ্ছে পৃথিবী ভাই, মনে রাখবা, পৃথিবী নিজের উপরে, তুমি যেমন নিজের উপরে ডিগবাজি খাইছো, পৃথিবীও নিজের উপরে ভাই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। মানে ধরো এটা আমাদের পৃথিবী, নিজের উপরে ভাই কি করবে? নিজের উপরেই পশ্চিম এটা, পূর্ব এটা, ও নিজের উপরে আমরা পশ্চিম থেকে এইভাবে পূর্ব দিকে ঘুরে যায়। কিছু বুঝছো? এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে হবে ওর 365 দিন লাগে না, কাছাকাছি লাগে। ধরো 365 দিন না, কি কই আস্তাগফিরুল্লাহ, 24 ঘন্টার মতো সময় লাগে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে। ব্যয় 24 ঘন্টার কাছাকাছি সময় লাগে। এর জন্য ব্যয় হচ্ছে একদিন হয় 24 ঘন্টা। বুঝতে পারছো? তার মানে আহ্নিক গতি কি? পৃথিবী তার নিজ অক্ষের উপরে, পৃথিবী তার নিজ অক্ষের উপরে ভাই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এই যে ঘূর্ণায়মান অবস্থা, এই যে গতিটা, এটাকে বলে হচ্ছে ভাই আহ্নিক গতি। কোন দিকে কোন দিকে ঘুরে? পশ্চিম থেকে। বুঝতে পারছো ভাই? আচ্ছা ভাই, তাহলে আহ্নিক গতি বুঝছে। এবং আহ্নিক গতির ফলে কি হয়? আহ্নিক গতির ফলে হচ্ছে বা দিন এবং রাত সংঘটিত হয়। আহ্নিক গতি না থাকলে দিনও হতো না, রাতও হতো না, সব জায়গায় একদিকে অন্ধকার থাকতো আরেকদিকে সলক থাকতো। কেমন আমি তোমার দেখাই। সূর্য আছে ভাই, আছে। পৃথিবী নিজের অক্ষের উপরে ঘুরে, তাহলে একবার এদিকে সূর্য পড়ে, ঘোরার পরে আবার এইটা আবার এখানে চলে আসে, এখানে আলো হয়। যদি না ঘুরতো তাহলে এখানে সারা জীবন আলো থাকতো, এখানে অন্ধকার থাকতো। বুঝতে পারছো না? হ্যাঁ। এবং আমাদের জীবনের মতো পৃথিবী সারা জীবন অন্ধকারই থাকতো। এরপরে চলো, এরপরে হচ্ছে বার্ষিক গতি। ভাই দেখো, আমি সূর্য, মনে আছে আমি কিন্তু সূর্য ছিলাম প্রথমের সময়। আচ্ছা ভাই, সূর্য কি করে? আমার চারপাশে ঘুরে। আমি জানি পৃথিবী চারপাশে আমার ঘুরে, পৃথিবীর নিজের উপরে আমনে ঘুরে ভাই। দেখো, পশ্চিম থেকে নিজের উপরে পূর্ব দিকে ঘুরে এবং এইভাবে ঘুরতে 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 আমার চারপাশেও ঘুরে। আবার তাকো ভাই, দেখো পৃথিবী তার নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এমনি ঘুরে। এরকম ঘুরতে 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 ঘুরবো তো ঘুরেই 24 ঘন্টা লাগে ঘুরতে। এরকম ঘুরতে 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 আমার চারপাশেও ঘুরে। এখান থেকে শুরু করে নিজের উপর ঘুরতে ঘুরতে চারপাশে ঘুরতে ঘুরতে আবার এইখানে চলে আসে। দেখো এখানে দেখো, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ভাই এই চারপাশে রাউন্ড দেয় এবং আবার আগের জায়গায় ফেরত আসে। পৃথিবী এই সূর্যের চারপাশে একবার ঘুরে আসে যতটুকু সময় লাগে। এই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এই ঘোরার যে গতিটা, এইটাকে বলা হচ্ছে ভাই আমাদের বার্ষিক। এখানে লেখা আছে দেখো ভাই, নির্দিষ্ট কক্ষপথ। অবশ্যই কক্ষপথ আছে ভাই, এমন না যে সূর্য একবার এখানে ঘুরে আবার সূর্য পৃথিবী আবার এখান থেকে ঘুরে আবার এখান থেকে ঘুরে, না। একটা নির্দিষ্ট কক্ষপথ আছে। এই যে এই পথ দিয়ে সারা জীবন সূর্য তোমার ঘুরবে। বুঝতে পারছো? তাহলে নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করা বা ঘোরাকেই বলা হচ্ছে আমাদের বার্ষিক গতি বা রেভলিউশন। এবার ভাই আমরা আহ্নিক গতি বুঝছি, যে রোটেশন এবং বার্ষিক গতি বুঝছি, হলো পার্থক্য বুঝছি। দেখো ভাই, পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরলেই আহ্নিক গতি, এবং আহ্নিক গতি একদিন পৃথিবীর ঘুরতে সময় লাগে কতটুকু? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এর জন্য আমি বলছিলাম পুরোপুরি 24 ঘন্টা লাগে না। কতটুকু লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড একদিন হয়। বুঝতে পারছো ভাই? এবার দেখো, এরপরে হচ্ছে বার্ষিক গতি।
মানে সূর্যের নিজ অক্ষের উপর ঘুরতে 24 ঘন্টার মতো লাগে এবং সূর্যের চারদিকে ঘুরতে কতটুকু সময় লাগে? প্রায় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, প্রায় 1 বছর। এটা কাহিনী আছে, লিপ ইয়ার আমি সামনে বোঝাচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে বার্ষিক গতি কি? পৃথিবীর চারপাশে, সূর্যের চারপাশে ঘুরতে সময় লাগে কতদিন? 365 দিন। এটা ভালো কষ্ট ক নাম্বারে আসেই ভাই, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, ঠিক আছে? এরপরে দেখো, এবার দেখো আহ্নিক গতির ফলে কি হয় ভাই? সিম্পল জিনিস, আহ্নিক গতির ফলে ভাই দিন রাত হয়। যদি ভাই আহ্নিক গতি না থাকতো তাহলে এই পাশে অন্ধকার থাকতো, এই পাশে আলো থাকতো সারা জীবন। আহ্নিক গতি হয় বলেই দিনও হয় রাতও হয় সব জায়গায়, কিছু কিছু জায়গায় কখনো হয় না, বেড়াতে আমি বলবো না কোন জায়গায়। এরপরে দেখো, আর বার্ষিক গতির ফলে কি হয় ভাই জানো? আচ্ছা, যেহেতু ভাইয়া সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আপনার চারপাশে ঘোরে, এর জন্য ভাইয়া ঋতু পরিবর্তন হয়। এই পাশে ভাইয়া শীতকাল হয়, এই পাশে গরমকাল হয়, এই পাশে এই হয় সে হয়, এই ঋতু পরিবর্তন সৃষ্টি হয় ভাইয়া কিসের জন্য? এই বার্ষিক গতির জন্য। বুঝতে পারছো ভাইয়া? এরপরে দেখো, আহ্নিক গতির ফলে বা জোয়ার ভাটা হয়, তারপরে হচ্ছে বায়ু বাতাস যে যাওয়া আসা করে কেন? পৃথিবী ঘুরে দেখেই হাওয়া ভাই এখান থেকে এখানে, ওইখান থেকে এখানে যায়। পৃথিবী না ঘুরলে হাওয়া নড়াচড়া করতে পারতো না, ঠিক আছে ভাই? তাহলে জোয়ার ভাটা আমি সামনে পড়াবো, অধ্যায় আছে ওগুলা পড়ো, ঠিক আছে ভাই? তাহলে আহ্নিক গতির ফলে জোয়ার ভাটা হয়, বায়ু প্রবাহ এবং সময় নির্ধারণ হয়। এই যে ভাই আমরা দিন রাত সময় নিয়ে যে এত কিছু করি, সময়গুলা কিসের জন্য হয় ভাই? এই আহ্নিক গতির ফলে হয়। বুঝতে পারছো ভাই? আহ্নিক গতি হলে 7টা বাজতো না 8টা বাজতো না, অমনি থাকতো অমনি থাকতো, রাত রাত দিন দিন। বুঝতে পারছো ভাই? এরপর দেখো, বার্ষিক গতির ফলে কি হয় ভাই? দিবারাত্রির গ্রাস বৃদ্ধি হয়। মানে কি? আহ্নিক বার্ষিক গতি বা নতুন নতুন তোমরা সামনে বুঝবে, এটা আমি সামনে বুঝাবো, ঠিক আছে ভাই? এরপরে চলো, এগুলো মনে রেখে এগুলা পারফেক্ট লিখতে পারলে খ নাম্বারে প্রশ্ন আসে। খেয়াল করো ভাই, এরপরে আসে হচ্ছে আমাদের ছায়াবৃত্ত বা টার্মিনেটর লাইন। সিম্পল জিনিস, পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকারে রাত এবং অন্ধকারের দিকটি সূর্যের দিকে দিনে চলে আসে। যে রেখা আলোকিত অন্ধকার অংশে, সিম্পল জিনিস দেখো, যে আরো একটা রেখা কল্পনা করছে ভাই, ওদের মন ভরে না। অক্ষরেখা, নিরক্ষরেখা, মূলমধ্য রেখা, তারপর আন্তরিক তারিখ রেখা, এত কিছুর পরে ভাই আরো একটা রেখা হচ্ছে কল্পনা করছে। কি রেখা? যেই রেখার এই পাশে অন্ধকার থাকে, এই পাশে আলো থাকে, এই রেখাকে বলা হয় ভাই ছায়াবৃত্ত। বুঝতে পারছো? বা টার্মিনেটর লাইন। যে রেখা পৃথিবীর অন্ধকার অংশ এবং আলোকিত অংশকে আলাদা করে, ওটাকে বলা হচ্ছে আমাদের টার্মিনেটর লাইন বা ছায়াবৃত্ত। বুঝতে পারছো ভাই? আচ্ছা ভাই, বলছিলাম না যে বুঝাবো কেন ভাই ইসের 1 বছরে বেশি হলে কেমনে সিস্টেম করে, ওটা আমি তোমাকে বুঝাই। বা দেখো 365 দিনে তো ভাই 1 বছর হয় না, এর বেশি লাগে। দেখো এখানে বলা হয়েছে কি কইছে, এটা তোমরা সবাই জানো ভাই। দাও এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরতে, ঠিক আছে ভাই? তাহলে 365 দিনে কিভাবে 1 বছর হয়? খেয়াল করো, ক্যালেন্ডারে আমরা ধরি 365 দিনে 1 বছর। প্রতি বছর কি কয় ভাই? প্রতি বছর প্রায় 6 ঘন্টা এক্সট্রা বেঁচে থাকে 365 দিনের পরেও। বুঝবে? আমরা জানি 365 দিনের বেশি লাগে হলো সূর্যের পরিক্রমণ করতে, এবং প্রতি বছরে প্রায় 6 ঘন্টা বেশি থাকে। এবং 4 বছর পর পর, প্রতি বছর 6 ঘন্টা বেশি থাকে থাকে, এবং 4 বছর পর পর 4 × 24 ঘন্টা 1 বছরের সঙ্গে, যেটা ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন বেড়ে যায়। কিছুই বুঝো নাই, আবার বোঝায় দেখো ভাই, প্রতি বছর প্রায় 6 ঘন্টা বেশি থাকে আমাদের কাছে থাকে ভাই। এবং 4 বছর পর পর ওই 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসে একদিন বাড়ায় দিই, মানে 29 দিন করে দিই। ওই 4 বছর পর ওই দিন হয় হচ্ছে ভাই ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ার। মানে কি ওই বছর ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। বুঝা গেছে ভাই? 100% বুঝছো যে 4 বছর পর পর একদিন ফেব্রুয়ারি মাসে যোগ করা হয়, ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, ওটাকে বলা হচ্ছে আমাদের লিপ ইয়ার বা অধিবর্ষ। বুঝতে পারছো? এটা খ নাম্বারে আসি। বা ঋতু পরিবর্তন হয় কেন? ঘ নাম্বারে আসে ঋতু পরিবর্তনের মূল কারণগুলা কি কি? ঋতু পরিবর্তনের মূল কারণ হলো ভাই ওই যে একটু আগে বলছিলাম বার্ষিক গতি, মানে পৃথিবী শুধু চারপাশে ঘুরে ঘুরতে ঘুরতে এই পাশে গরমকাল হয় শীতকাল হয়, পৃথিবী শীতকাল গরমকাল এরকম তৈরি হয়। এই বার্ষিক গতির ফলে হচ্ছে আমাদের ঋতু পরিবর্তন হয়, ঠিক আছে ভাই? আচ্ছা, এরপরে কি পৃথিবীর গোলাকৃতি আকৃতি, এর মানে কি? এর মানে হচ্ছে পৃথিবী গোল। গোল হলে কি হয়? মনে করো ভাই দেখো সূর্য এই পাশে আছে, আচ্ছা, সূর্য গোল হইলে ভাই এই পাশে আলো দিতে পারে, এই পাশে পারে না। যদি ভাই এরকম থাকতো, সূর্য গোল দেখে, গোল হলে ভাই আলো কেমনে যাবে? আলো ভাই তোমার এখানে থাকে, এই পাশ ঘিরে তো আলো যেতে পারে না। গোল দেখে ভাই এক পাশে বেশি আলো পড়ে, আরেক পাশে আলো কম পড়ে, এর জন্য এক পাশে গরম বেশি থাকে, এক পাশে গরম কম থাকে। এর জন্য পৃথিবীর গোলাকৃতি আকৃতির জন্য হচ্ছে ভাই আমাদের কি হয়? ঋতু পরিবর্তন হয়। এখানে গরমকাল হয়, এখানে শীতকাল হয়। আবার যখন এই পাশটা ওই পাশে যায়, ওই পাশে আবার গরমকাল হয়, আবার এই পাশে শীতকাল হয়। বুঝতে পারছো ভাই? তাহলে এই কি ঋতু পরিবর্তন আরেকটা কারণ হচ্ছে পৃথিবীর গোলাকৃতি, গোলাকার আকৃতি। বুঝতে পারছো? বুঝতে পারছো? এরপরে দেখো,
উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তাকার মানে কি? আরেকটা কথা কইছি, দেখো সূর্যকে পৃথিবী ঘুরে কেন্দ্র করে, কিন্তু পারফেক্টলি গোল করে না। সূর্যকেও পারফেক্টলি গোল করে ঘুরে না ভাই, একটু বাঁকা করে, বৃত্ত কিন্তু পুরোপুরি বৃত্ত না, যে এরকম করে ঘুরে, এই যে এরকম টাইপের কিছু। বুঝতে পারছো ভাই? সো পারফেক্টলি গোল না, উপবৃত্তাকার ভাবে ঘুরে, এর জন্য ঋতু পরিবর্তন হয়, কিন্তু এটা মেন কারণ না। মেন কারণ হচ্ছে কি জানো ভাই? এই ঋতু পরিবর্তনের মেন কারণ হচ্ছে পৃথিবী সব সময় 66 দশমিক, এটা মিথ্যা কথা, তো আমি দিয়ে দিচ্ছি, 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এর মানে কি? আমি তোমাকে বোঝাই, তুমি এই রেখার দিকে দেখো ভাই, এই রেখা সোজা মানে পৃথিবী এমনে আছে, ঠিক আছে ভাই? পৃথিবী এমনে থাকে না, পৃথিবী থাকে এমনে, বুঝো নাই? রেখার দিকে তাকাবে, পৃথিবী কিন্তু সোজা নাই। দেখো পৃথিবী সোজা না হয় কি হয়, এই যে এমনে বাঁকা হয়ে থাকে। বাঁকা হলে কি হয়েছে? বাঁকা হলে সূর্যের আলো ভাই সবসময় এই দিকে যায়, এই দিকে যায়, কিন্তু এইখানে 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 যাইতে পারে না। সোজা থাকলে কি হতো? সোজা হলে মাঝখান দিয়ে যাইতে পারতো, কিন্তু পৃথিবী কি করে? এরকম 0.5 ডিগ্রি কোণে হেলে থাকে। হেলে থাকার জন্য কি হয় ভাই? কোণের এখানে বেশি আলো যায়, এখানে বেশি আলো যায়, এই পাশে যাইতে পারে না। বুঝতে পারছো ভাই? এটা হচ্ছে তোমার ঋতু পরিবর্তনের সবচাইতে বড় কারণ। যদি ভাই তোমার গ নাম্বারে প্রশ্ন আসে ঋতু পরিবর্তনের মূল কারণগুলো কি, তার মধ্যে অবশ্যই তুমি বলবা যে পৃথিবী 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। বুঝতে পারছো? এটা মূল কারণ। বুঝতে পারছো তুমি হালকা? এটা ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা দেওয়া সম্ভব, কিন্তু ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, মিনিমাম 10 থেকে 12 মিনিট লাগবে। আর ভাই আমাদের ক্লাস অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, সো আমরা এটা বট করবো না। বুঝতে পারছো ভাই? যদি ঋতু পরিবর্তনের মূল কারণগুলো কি কি, একটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, গোলাকার আকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ, আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। বুঝতে পারছো ভাই? বা তুমি বলতে শুনছো না? তোমার গ্রামের চাচি চাচা সবাই বলা শুরু করে, বা দেখবা বলে, কেউ কয় এখন দিনগুলো ছোট হয়, কেউ কয় রাত ছোট হয়। তাহলে দিন এবং রাত সবসময় সমান হয় না, কোনো জায়গায় দিন বড় হয়, কোনো জায়গায় রাত ছোট হয়, এরকম হয়। এখন আমরা বুঝবো যে এমন কোন দিনগুলো আছে যে দিনে সবচাইতে বড় দিন হয়, সবচাইতে বড় রাত হয়, এবং কোন দিনে ভাই দিন রাত সমান হয়। ইচ্ছা আছে ভাই, চলো আমরা ওগুলাকে দেখি। খেয়াল করো, দুইটা দিন আছে, একটা হচ্ছে ভাই 21শে মার্চ, আর হলো 23 সেপ্টেম্বর। কি কইছি ভাই? 21শে মার্চ এবং 23 সেপ্টেম্বর, এই দিনে দিন রাত সব জায়গায় সমান হয়। মানে ভাই, মানে ধরো ভাই আজকে হচ্ছে 21 মার্চ, ধরো আজকে 21 মার্চ, 21শে মার্চ ওরে, হ্যাঁ ধরো আজকে 21শে মার্চ, আজকে ভাই উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে, বুঝো নাই? পৃথিবী তো ভাই এরকম, ঠিক আছে ভাই? এবং পৃথিবীকে আমরা হচ্ছে একটা অক্ষরেখা মূল নিরক্ষরেখা নিয়েছিলাম, এবং এটা হলো উত্তর গোলার্ধ, এবং এটা হচ্ছে কি ভাই? দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? এই নিরক্ষরেখাটা আছে ভাই, কি করে পৃথিবী দুই ভাগে ভাগ করে আমরা জানি। এই 21শে মার্চে কি কইছে ভাই? 21শে মার্চে এইখানেও ভাই দিন রাত সমান হয়, এবং দক্ষিণ গোলার্ধ ভাই কি হয়? দিন রাত সমান হয়। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় 21শে মার্চ এবং 23 সেপ্টেম্বরে দিন রাত সমান হয়। বুঝতে পারছো ভাই? সত্যি বুঝছো? ধরো ভাই একটা উদাহরণ দিই, ধরো ভাই কেউ একজন এখানে থাকে বাংলাদেশ, এবং এইখানে ধরো ভাই মনে করো আফ্রিকা, ধরো আফ্রিকা হবে না, ধরো অস্ট্রেলিয়া, এখানে এখানে অস্ট্রেলিয়া হবে, ঠিক আছে ভাই? তাইলে এইখানে যতটুকু দিন রাত হবে আজকে উত্তর গোলার্ধে, অস্ট্রেলিয়া তো ভাই দিন রাত একই সমান হবে, কারণ আজকে হলো 21শে মার্চ অথবা 23শে সেপ্টেম্বর। বুঝতে পারছো ভাই? ঠিক আছে, কিছু বুঝছো? কতবার কোন দুইটা দিনে দুই রাত সমান হয়? 23 সেপ্টেম্বর। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরেকটা আছে কি, আরো একটা দিন আছে ভাই, কি দিন? যেই দিনে ভাই কোনোখানে দিন বড় হয়, কোনোখানে দিন ছোট হয়। দেখো ভাই, আচ্ছা দুইটা গোলার্ধ আছে ভাই, আমরা জানি, কেন মুসলাম আমি জানি না। একটা হচ্ছে ভাই নিরক্ষরেখা, এটা হলো উত্তর গোলার্ধ, এটা হচ্ছে ভাই কি? দক্ষিণ গোলার্ধ। বুঝছো? যে দিন আমাদের 22শে ডিসেম্বর, কি বলছি ভাই? যেদিন আমাদের 22শে ডিসেম্বর, ওই দিনে কি হয় জানো ভাই? ওই দিন হচ্ছে উত্তর গোলার্ধে সবচাইতে ছোট দিন। কি বলছি ভাই? ওই দিন হচ্ছে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন। কেন ভাই? কারণ হচ্ছে 22শে ডিসেম্বরে, 22শে ডিসেম্বরে ভাই সূর্য থাকে হচ্ছে এই পাশে। মাশাআল্লাহ, সূর্য হয়েছে, ঠিক আছে ভাই? সূর্য এই পাশে থাকে, সূর্য আলো দেয় হলো দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে আলো পৌঁছাইতে পারে না। বুঝতে পারছো ভাই? দক্ষিণ গোলার্ধে দেখো ভাই, তাহলে সূর্য আলো দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে আলো ভালো মতো পৌঁছাইতে পারে না। এর জন্য এখানে সূর্যের আলো কম থাকে দেখে এইখানে তাড়াতাড়ি রাত হয়ে যায়। রাত হইলে কি হয়? দিনটা ছোট হয়ে যায়।